নরমালি সাহিত্য মানে আমরা কি বুঝি? গল্প, উপন্যাস, নাটক, কবিতা, হাবিজাবি এই জিনিসগুলোকেই তো আমরা একসাথে সাহিত্য বলে থাকি, তাই না? এখন তোমাদের কাছে মনে হতে পারে যে সাহিত্য এই ব্যাপারটা এটা তো একটু কঠিন বিষয়, তাই না? যে সাহিত্য আমরা পড়ি, তো এটার সাথে খেলাধুলার কি সম্পর্ক? যার কারণে এখানে খেলা শব্দটা ব্যবহার হলো। কেন খেলা শব্দটা ব্যবহার হলো? তো কেন লেখক সাহিত্যকে খেলার সাথে তুলনা করেছে সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য টপিক। কারণ আমাদের লেখক মনে করে থাকেন আমরা সাহিত্য পড়বো ঠিক যেমন ভাবে আমরা খেলাধুলা করি, যেই কারণে আমরা খেলাধুলা করে থাকি সেই উদ্দেশ্যে আমরা সাহিত্যটা পড়ে থাকবো। আচ্ছা, তোমরা কখন খেলাধুলা করো? আমি মেনলি কখন খেলাধুলা করতাম, আমি সবসময় বিকালের সময়টাতে খেলাধুলা করতাম, মানে মাঠে গিয়ে খেলতাম। যখন অনেক ছোট ছিলাম, বড় হওয়ার পর তো আর খেলাধুলা করা হয়নি। তো যখন পিচ্চি ছিলাম তখন মাঠে গিয়ে খেলতাম। যখন স্কুল ছুটি হয়ে যাইতো তখন সব বন্ধুদের সাথে আমরা খেলাধুলা করতাম এবং ভীষণ একটা আনন্দ লাগতো না? সবাই মিলে যখন একসাথে খেলাধুলা করতাম একটা অন্যরকম আনন্দ ফিল হতো আমাদের মধ্যে। দেখো, আমরা কিন্তু জানি খেলাধুলা করলে কি হচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা হোমওয়ার্ক করতে পারছি না। এন্ড হচ্ছে আমাদের চেয়ে হয়তো যারা ফার্স্ট বয় তারা হয়তো অনেক বেশি এগিয়ে গেছে সামনের দিকে, তারা হোমওয়ার্ক করে ফেলছে, বাট তারপরে আমরা খেলতে থাকি কেন বলতো? সেটা আমাদের একটা আত্মিক শান্তি লাগে এবং আমরা এটাতে আনন্দ পাই। লেখক বলছে সাহিত্যটা ঠিক এমনই হওয়া উচিত যে আমরা সাহিত্যটা পড়বো শুধু আনন্দের জন্য, কখনো কোনো কিছু শেখার উদ্দেশ্যে আমরা সাহিত্য পড়বো না। এবং সাহিত্য আমাদেরকে অনেক জ্ঞান দিতে পারে এই উদ্দেশ্যেও আমরা কিন্তু কখনো সাহিত্য পড়বো না, আমরা সাহিত্য পড়বো আনন্দ পাওয়ার জন্য। এবং এটা থেকেই কিন্তু লেখক এই গল্পটার নামকরণ করেছেন সাহিত্য। এর আগে আমরা আরো একটা গল্প হয়তো পড়েছি অনেকে, তাই না? সেটা হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন। এই গল্পটা তোমরা কে কে পড়ে শেষ করছো? আমাকে একদম অনেস্টলি বলবা। যারা 26 ব্যাচের আছো তোমরা অনেস্টলি বলো, তোমাদের এতদিনে কিন্তু এই গল্পটা পড়ে ফেলার কথা। যারা ফাঁকিবাজি করছো তারা পড়ো নাই আমি জানি। তো তোমরা একটু বলো তো কারা কারা বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, এটা এই যে গল্পটা ছিল বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, অর্থাৎ বাংলার যারা নতুন নতুন লেখক আসতে যাচ্ছে ফিউচারে, তাদের প্রতি আমাদের লেখক কিছু পরামর্শ দিয়ে গেছেন যে তোমাদের লেখার ধরন কেমন হওয়া উচিত এবং তোমাদের কি কি জিনিস ফলো করা উচিত, তাই না? তো পরীক্ষার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই আবারও, পরীক্ষার মধ্যে তোমরা একটা জিনিস সবচেয়ে বেশি গোলায় ফেলবা, সেটা হচ্ছে সৃজনশীলের মধ্যে তোমরা বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদনের কথা বলছে নাকি সাহিত্য খেলার টপিকের কথা বলছে, এই দুইটা ব্যাপার কিন্তু তোমরা একদম গোলায় ফেলবা না, এটা একদমই করা যাবে না। তো আমরা যখন কনফিউজড হয়ে যাব সেখানে কি বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন গল্পের মূল ভাব বলেছে নাকি সাহিত্য খেলার মূল ভাব বলেছে, তখন সেটা আমরা কিভাবে ডিসাইড করব তোমাদেরকে বলে নেই। ডিসাইড করার সময় তোমরা সর্বপ্রথম গ এবং ঘ নাম্বার প্রশ্নটা আগে পড়বা। এটা শুধুমাত্র যে শুধু সাহিত্য খেলার জন্য বলছি ব্যাপারটা এমন না। তোমরা সবসময় সৃজনশীল প্রশ্ন যখন পড়ো তোমরা অনেকে বুঝতে পারো না কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, তখন তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্নটা যখন পড়বা তখন দেখবা সেখানে উল্লেখ করা থাকে তোমার পাঠ্য বইয়ের অমুক কবিতার তমুক গল্পের কোন অংশের সাথে মিল আছে, তখনই কিন্তু তুমি বুঝে যাবে আচ্ছা তার মানে এটা ওই গল্প সাহিত্য খেলা গল্প নিয়ে বলা হয়েছে। আবার এরকমও করে দিতে পারে, যেহেতু আমাদের সরকার চেঞ্জ হচ্ছে, কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোনদের প্রশ্ন দেখেছো তোমরা দেখবা কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন খুবই কম দেওয়া হচ্ছে, এবার একটু ইউনিক করা হচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে এরকম ইউনিক কিছু করতে পারে, সেটা কি বলতো? বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এই টপিকটার সাথে দেখা যায় সাহিত্য খেলা টপিকের একটা কি মানে গোজামিল করে দিতে পারে, মানে তারা তোমাকে কনফিউজ করে দিতে পারে। কারণটা কি? বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এবং সাহিত্য খেলার এই দুইটার মূল ভাব একদম সিমিলার, খুবই কাছাকাছি। কিভাবে জানো? কারণ হচ্ছে এই জায়গাটাতে এই যে নতুন লেখকদের প্রতি কিছু পরামর্শ দেওয়া, ঠিক এই জায়গায় কিন্তু বলা হয়েছে যে সাহিত্য খেলাতে সাহিত্য আমরা কোন উদ্দেশ্যে পড়বো এবং সাহিত্যের বৈশিষ্ট্য কি, প্রায় কিন্তু সিমিলার, মিল আছে, দুইটার মধ্যে মিল আছে। তার মানে গোজামিল পাকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা একদমই গোজামিল পাকাবো না, আমরা সুন্দরভাবে দুইটা টপিকেরই কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখবো, ঠিক আছে? তো দেখো, এত কথা বলার পিছনে একটাই কারণ, কারণ আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে যে এই দুইটা টপিকের মধ্যে একটা ঝামেলা পরীক্ষার মধ্যে করতে পারে। তো আরেক কথা বলে নেই, এখানে যে শব্দার্থ অংশগুলো আছে এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা একটু ওই শব্দার্থের অংশটা নিজে নিজে পড়ে নিবা, যে এখানে কোনটা বলতে কি বুঝাইতেছে। যেমন এই মর্তবাসী মানে মাটির যে মানুষ, রসাতল নিচের দিকে চলে যাওয়া, অর্থাৎ পুরাণে বর্ণিত স্রষ্টা যে পাতাল। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে পুরাণে বর্ণিত স্রষ্টা পাতাল কোনটা, কি বলা হয়? রসাতল। তো এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবা, যে এই যে
শব্দার্থ এবং টিকার পাঠ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ চলে আসে। তো এমসিকিউর জন্য কিন্তু এই পাঠটা আমাদের অবশ্যই পড়া অত্যন্ত জরুরি। তো আমি এটা তোমাদেরকে আর ডিটেলস পড়ালাম না। আজকে আমাদের ডিটেলস যেটা তোমাদেরকে বলছিলাম যে আমরা গল্পটা লাইন বাই লাইন সুন্দর করে ব্যাখ্যা করে পড়বো। চলো শুরু করি। জগৎ বিখ্যাত, ফার্স্ট লাইন, জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রুদা, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেহ কি দেবদানব কেটে বার করেছেন, তিনিও শুনিতে পায় যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলে টিপে টিপে মাটির পুতুল তৈয়ার করে থাকেন। বুঝছো? আগামাতা কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারো নাই তো না? এটা স্বাভাবিক, বলছি না, তার কথা বুঝতে হলে একটু উপরের লেভেলে যাইতে হবে। তো চলো উপরের লেভেলে যাইতে হবে না, এই ক্লাসে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। কি বলতেছে? জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর, তাহলে যে ভাস্করের নাম ছিল রুদা, সে কোন জায়গার ভাস্কর ছিল এটা পরীক্ষায় চলে আসতে পারে। ফরাসি ভাস্কর। তো ভাস্কর মানে কি বুঝো? ভাস্কর মানে কি? এই যে রাজু ভাস্কর্য দেখো না, রাজু ভাস্কর্য, তারপর অপরাজয় বাংলার যে ভাস্কর্যটা, এই যে মূর্তি এমন করে দাঁড়ায় থাকে, এই যে এমন করে যে মূর্তি দাঁড়ায় থাকে, এটাকে বলা হচ্ছে ভাস্কর্য। এই যে তোমার সুন্দর সুন্দর করে পাথর কেটে মাটি দিয়ে পাথর কেটে কেটেও মূর্তি বানানো যায়, আবার এই ভাস্কর্য বানানো যায়, আবার হচ্ছে তোমার কি করা যায়, তোমার মাটি দিয়েও কিন্তু সেটা বানানো যায়। তো বলছে জগৎ বিখ্যাত, পুরা বিশ্বের মধ্যে খুবই বিখ্যাত একজন ভাস্কর, তেমনই একজন ভাস্কর ছিল যার নাম ছিল রোদা, এবং তিনি ছিলেন ফরাসি নাগরিক। এটা মনে রাখবা। তিনি নিতান্ত জড় প্রস্তর, প্রস্তর মানে কি বলতো? প্রস্তর মানে কি? প্রস্তর মানে হচ্ছে পাথর, অর্থাৎ নিতান্ত বড় বড় এই যে জড়, যেগুলো জড় বস্তু তো চিনো, নাড়াচাড়া করতে পারে না, এমন পাথরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায়, মানে তোমার কাছে দেখবা যে কিছু কিছু মূর্তি আছে, দেখলে মনে হয় কিছু কিছু ভাস্কর্য তোমার কাছে, হ্যাঁ দেখলে মনে হবে একদম মনে চায়া রয়েছে, এমন দিয়ে দিব একদম মাইর, মানে এমনটা একদম জীবিত মনে হয়। তো এরকম জীবিত প্রায় এই ভাস্কর কিন্তু তারা নির্মাণ করেছেন। কে নির্মাণ করেছেন? রুদা। হ্যাঁ, তো এই যে রুদা এত বড় বড় ভাস্কর্য তিনি বানিয়েছেন, কিন্তু তার সম্পর্কে এটা জানা যায় যে তিনি হাতে কাদা নিয়ে টিপে টিপে, আঙ্গুলে টিপে টিপে তিনি মাটির পুতুল তৈয়ার মানে হচ্ছে তৈরি করেছেন। এখন ছোটবেলায় আমরা কি করতাম? মাটি কাদা দিয়ে একদম করে আমরা কি করতাম? এটা টিপে টিপে হচ্ছে তোমার কি পুতুল বানাইতাম, তাই না? ছোট ছোট পুতুল আমরা বানাইতাম, আমি নিজেও বানাইছি, আমি জানি না তোমরা কেউ বানাইছো কিনা। তো এই যে আমরা কি বানাইতাম? পুতুল বানাইতাম। তো এই জিনিসটা আমরা কি করতাম? একদম সাধারণ লেভেলের মানুষরা বানাইতাম। কিন্তু দেখো এই ক্ষেত্রে যে ব্যক্তিটা এত বড় বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা মানে কাদা টিপে টিপে সে নাকি পুতুলও বানাইছে। ভাবা যায় ব্যাপারটা? ভাবা যায় বলো? যে এত বড় একজন ভাস্কর্য একজন নাগরিক হয়ে সে কি করলো? সে এরকম টিপে টিপে সে পুতুল বানাইতেছে। তো এই জিনিসটাই বলছে, এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, অর্থাৎ নিতান্তই খেলার ছলে তার ইচ্ছা হয়েছে, তার আনন্দ হয় এই ব্যাপারটাতে, এই জন্য তিনি এই পুতুলটা বানিয়ে রাখেন। শুধু রুদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। অর্থাৎ লেখক বলছে শুধুমাত্র রুদা না, পৃথিবীতে যত বড় বড় শিল্পীরা আছেন তারা কিন্তু খেলার ছলে এই খেলাগুলো খেলে থাকেন। অর্থাৎ তারা কিন্তু কোনো ছোট বিষয়কে কখনোই নগণ্য দৃষ্টিতে দেখেন না। তারা এই ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগরতল। যখন তুমি ছোট 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 কাজগুলো করতে 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 অভিজ্ঞতা সম্পন্ন হবা, তখনই কিন্তু তুমি একটা বড় মানুষে রূপান্তরিত হতে পারবা। এটাতে কিন্তু তারা এই শিল্পীরা বিশ্বাস করে থাকেন। কিন্তু আমরা কি, ও মা ঘর ঝাড়ু দিব, ও মা থালা বাসন বাজবো, ওরে বাপরে রান্না করব, এত বড় কথা, আমি পড়াশোনা করেছি, আমি কেন রান্না করব? তো আমাদের ভিতর কিন্তু এই অহংকারটা সবসময় কাজ করে, যেটা অন্যান্য শিল্পীদের মধ্যে কখনো এই অহংকার কাজ করে নাই। দেখো তারপর কি বলতেছে, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এখানে শিব বলতে তো তোমরা জানো, সনাতন ধর্মাবলম্বীদের যে মহাদেবকে আসলে এখানে শিব বলা হচ্ছে। তো বলতেছে এখানে মহাদেবের কথা এজন্যই বলতেছে, অর্থাৎ একটা উচ্চ পর্যায়ের একটা হচ্ছে তোমার দামি কোনো জিনিস, অর্থাৎ শ্রদ্ধার কোনো জিনিসের ক্ষেত্রে থেকে বলতেছে। যে আমরা বলি না, আমাদের মায়েরা বলে থাকে, শোন যে রাধে সে চুলও বাঁধে। তার মানে কি? অর্থাৎ যে পড়াশোনা করে সে রান্নাও করতে পারে, অর্থাৎ মেয়েদের সব কাজই জানতে হয়, এটা আমাদের মায়েরা কিন্তু আমাদেরকে বলে থাকে, তাই না? দেখবো এটা যত মেয়েরা আছে সবাই কিন্তু করতে পারবা। তো এখানে দেখো লেখক এটাই বলছে যে রাধে সে চুলও বাঁধে, অর্থাৎ যে শিব গড়তে পারে সে কিন্তু বান্দরও বানাইতে পারে।
তো তুমি যদি বান্দরও বানাইতে পারো, তুমি আস্তে আস্তে শিবও বানাইতে পারবা। এটাই লেখক বলতেছে। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নাই। তো বলতেছে আসলে বড় বড় শিল্পীদের ক্ষেত্রে, হ্যাঁ, বড় বড় শিল্পীদের সাথে আমাদের পার্থক্যটা ঠিক এই জায়গায় যে তারা কোনো জিনিসকে ছোট মনে করেন না, তারা সকল জিনিসকে কিন্তু নিজের মধ্য থেকে কি করে, নিজের মধ্যে নিয়ে নেন এবং সেটাকে তারা আয়ত্ত করে তারা কাজে লাগান। কিন্তু আমরা কি করি বলতো, আমরা যারা ইতর শিল্পীরা আছি, বাবা গো, দেখবা যে বড় বড় যারা অভিনেতা অভিনেত্রীরা আছে তাদের মধ্যে কিন্তু এত অহংকার কাজ করে না, কিন্তু সামান্য যেগুলো টিকটকার মাঝে মাঝে আমি দেখি, এই যে কি যেন বলে মামুন টামুন হ্যান তেন নাম বলে না, মানে এগুলো যদি কোনো জায়গায় যায় দেখি বডি গার্ডের ছড়াছড়ি, গাড়ি ঠেলে মানুষ ঠেলে যাইতে পারে না, মানে কারোর সাথে খুব একটা ভাব নেওয়া যায়। তো এই কথাটাই বলতেছে যে আসলে যারা বড় বড় শিল্পী তাদের মধ্যে কখনো অহংকার থাকে না, কিন্তু যারা ছোট ছোট ওই ওই ছোটখাটো জিনিস করে একটু ভাইরাল হয়েছে, এদের মধ্যে দেখবা যে অহংকারের কোনো অংশেই কিন্তু কোনো দিক থেকে কমতি থাকে না। তো দেখো আমি কিন্তু বাস্তবিক উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, দেখো এত কঠিন একটা টপিক তোমাদেরকে আমি টিকটকার দিয়ে বুঝাইতেছি, এরপরও যদি না বুঝো সব কয়টা ধরে একদম বাড়ি মারা দরকার। তারপরে দেখো কি বলতেছে, স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কারণ এটা সনাতন ধর্মাবলম্বীদের মতে যে তাদের দেবতারা নাকি আগেকার সময়ে কি করা হইতো, যে একটা সময় দেখা যেত তাদের দেবতারা কি করত, মাঝে মাঝে তারা স্বর্গ থেকে পাতালে নেমে আসতো, অর্থাৎ তারা পৃথিবীতে নেমে আসতো এবং তারা মানুষের ভেষ ধরে অথবা মানুষের মতো তারা আকার আকৃতি নিয়ে তারা কি করতো, সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াইতো। তো তখন এই যে এই ব্যাপারটা আমরা কিন্তু নর্মালি নেই যে স্বর্গ থেকে দেবতারা মাটিতে পৃথিবীতে আসতেই পারে, কিন্তু দেখো, কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। মর্তবাসী মানে কি বলতো, মর্তবাসী মানে হচ্ছে পৃথিবীবাসী, পৃথিবীবাসী অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো পৃথিবীতেই থাকি। এখন আমরা যদি আরো নিচ জাতিতে রূপান্তরিত হই, আমরা তো এমনিতেই নিচে আছি না, তার মানে পৃথিবীতে আছি, তো তার নিচে রসাতলেও যদি চলে যায়, আরো নিকৃষ্ট জায়গায় যদি চলে যায়, তাহলে সেটা আমরা আসলে মানতে পারি না, আমরা কি করতে পারি না, সেই জিনিসটাতে আমরা কখনো অভ্যস্ত না, তাই না? কলা রাজ্য মানে হচ্ছে শিল্প রাজ্য, অর্থাৎ শিল্পীদের আনাগোনা যে জায়গাটাতে আর কি, সেই জায়গাটাকে বলা হচ্ছে কলা রাজ্য, ঠিক আছে? এই যে তোমরা বলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগ, কলা অনুষদ, কলা মানে কি, কলা মানে হচ্ছে কি বলতো আর্টস ফ্যাকাল্টি যেটা বলি আর কি, মানে শিল্প যে জিনিসটাকে বলা হচ্ছে। তারপরে দেখো মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা তেমনই নিন্দনীয়, অথচ এই কথা অস্বীকার করবার জো নেই যে যখন এই জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকেই গতায়ত করবার প্রবৃত্তিটি মানুষের পক্ষে স্বাভাবিক। একটু এই লাইনটা বোঝার চেষ্টা করো, একটু টাফ। যখন এই জগতে 10টা দিক আছে, দেখো আমাদের পৃথিবীটা কিন্তু একদিকে চলে না, এখানে নানা বিষয় কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তো মানুষ হিসেবে এই সমস্ত দিকে, যেমন আমরা বিজ্ঞানী হতে চাই, আমরা শিল্পী হতে চাই, আমরা গায়ক হতে চাই, আমরা নৃত্যশিল্পী হতে চাই, আমি সায়েন্টিস্ট হতে চাই, আমি সাহিত্যিক হতে চাই, তো এই যে অনেকগুলা বিষয় কিন্তু আমাদের আশেপাশে কি করতেছে বলতো, মানে ঘুরে বেড়াইতেছে। তো কি বলতেছে যে এই যে 10টা দিক আছে তখন সেই সব দিকে গতায়ত করা, গতায়ত মানে কি, যাতায়াত করা, গতায়ত মানে হচ্ছে চলাচল, যাতায়াত, ঠিক আছে? চলাচল করার প্রবৃত্তি শব্দের অর্থ কি বলতো, প্রবৃত্তি শব্দের অর্থ ইচ্ছা, তার মানে এই প্রত্যেকটা সেক্টরে যাওয়ার ইচ্ছা কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে, তাই না? মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়, উঠতেও চায় না, ডুবতেও চায় না। তো বলতেছে যে যারা আসলে শিল্পী পর্যায়ে থাকে তাদের এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার মতো কিন্তু দক্ষতা থাকে, অথবা তারা ইচ্ছে করে এই জিনিসগুলো করে থাকে, যে আচ্ছা এই ব্যাপারটা দেখি ওই ব্যাপারটা দেখি, তারা প্রত্যেকটা সেক্টরে নিজেদেরকে নিয়ে সেখানে খাপ খাওয়ানোর চেষ্টা করে বা জ্ঞান অর্জন করার চেষ্টা করে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষরা আছি আমরা কি করি, দুই বেলা খেয়ে দিয়ে ঘুমাইতে পারলে জীবন কি শান্তি, 2 বেলা খেয়ে দিয়ে ঘুমাবো তাইলে আমার জীবন ধন্য। তো এটাই বলতেছে যে আসলে যারা সাধারণ লোকরা আছে তাদের মন যেখানে থাকে সেখানেই থাকতে চায়, উড়তেও চায় না আবার নিচে নামতেও চায় না, লেখক বলতেছে। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম কি নীতি কি কাব্য সকল রাজ্যে অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। তো লেখক কি বলতেছে দেখো, সাধারণ জনগণ তারা কি করে, তারা হচ্ছে তোমার সাধারণ লোককে কি ধর্ম কি নীতি কি কাব্য কি রাজ্য অহরহ ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেয়। তো দেখো যারা হচ্ছে
আমি তোমাদেরকে একটা সাধারণ কথা বলি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটা স্টুডেন্টের কাছ থেকে যখন তুমি অ্যাডমিশন টেস্টের জন্য পরামর্শ নিবা, সে তোমাকে যে পরামর্শটা দিবে সেই পরামর্শটা কিন্তু তোমার ভিতরে বেশি পরিমাণে গেঁথে যাবে। কিন্তু ধরো যে ফেল হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশই করতে পারে নাই, তো তার কাছে কি তুমি কখনো যাবা পরামর্শ দিতে? তার কাছে যদি তুমি পরামর্শ নিতে যাও, সে তোমাকে কি বলবে? আরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা যে কঠিন আছে ভাই, ভীষণ কঠিন, আরে বেটা ইংলিশ তো সেই করে রে, আমি তো এত পড়লাম তারপরও পারলাম না, আরে ধুর চান্স পাওয়া অনেক কঠিন। কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন সে চান্স পাচ্ছে, সে বলবে যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন, তবে তুমি কিছুটা ট্রিক্স যদি ফলো করো তাহলে তুমি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু কি করতে পারবা, তুমি সুন্দরভাবে চান্স পাইতে পারবা। এই কথাটা কিন্তু সে বলবে। তো এখানে লেখক এটাই বলছে, যখন তুমি কোনো শিল্পীর সাহচর্যে থাকবা, সে তোমাকে যে ধরনের জ্ঞান দিবে, বরং সাধারণ মানুষের কাছে গেলে সাধারণ মানুষ তোমাকে কি বলবে? আরে ভাই দূর রাখেন তো, এত কি এর শিল্প, এত কি এর কি কি কাব্য কি সাহিত্য, দূর রাখেন, খায়া দেয়া ঘুমায় যান, এটা হচ্ছে আপনার কাজ। তো এইটাই কিন্তু লেখক বলতেছে যে সাধারণ লোকেরা কি ধর্ম কি নীতি কি সাহিত্য সেটা তোমাকে আসলে তারা কি করতে চায় না, তারা হচ্ছে মানে ওরকম ভাবে বুঝাইতে পারে না, তারা চায় যে তাদের মতোই তুমি থাকো সব সময়। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক কিংবা শ্রোতৃ মণ্ডলীর নরম মন আকর্ষণ করতে পারি না। যদি এখনকার সময় কি হয়, ধরো আয়মান সাদিক ভাইয়ার লেকচার তুমি যতটা মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে, আয়মান সাদিক ভাইয়ার লেকচার তুমি যতটা মনোযোগ দিয়ে শুনবা, নর্মালি একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা কি তুমি এতটা মনোযোগ দিয়ে শুনবা না। তার মানে কি করতে হবে, এখানে বলছে যে একটু উঁচুতে না চললে, অর্থাৎ আমি যদি আমার পজিশনটা একটু হাই লেভেলে না নিয়ে যেতে পারি, বা একটু বেশি ফলোয়ার যদি আমার না থাকে, একটু বেশি পরিমাণে যদি আমি ভাইরাল না হইতে পারি, তাহলে কি আমার কথা কেউ আর শুনতে চায় না। ঠিক আছে, বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। বেদি মানে কি? যেখানে বক্তৃতা দেওয়া হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোমার বক্তৃতা দেওয়া হয়, সেই জায়গাটাতে বলতেছে যে তুমি যদি একটু উঁচু আসনে বেদিতে না দাঁড়াও। এখন আমি যদি বলি ভাই আপনারা সবাই আসেন, আমরা একসাথে সমাজের মানুষের জন্য কাজ করি, আমার কথা কেউ শুনবে? কিন্তু আমি যদি গিয়ে একটা সোহরাওয়ার্দী উদ্যানে অথবা একটা কোনো বড় মঞ্চে গিয়ে আমি যদি বক্তৃতা দিই, ভাই আপনারা আসেন, আমরা সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হই, তাহলে কি এই কথাটা মানুষ বেশি মনোযোগ দিয়ে শুনবে না? এই কথাটাই লেখক বলতেছে। রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না। রঙ্গমঞ্চ মানে হচ্ছে থিয়েটার টাইপের। থিয়েটারে না গেলে, থিয়েটারে গিয়ে যদি অভিনয় না করে, যে রাস্তাঘাটে কত পথনাট্য হয়, এগুলো কেউ দেখে? বিশ্বাস করো কেউ দেখে না। কিন্তু যখন তুমি একটু থিয়েটারে যাবা, একটু সিনেমায় যাবা, তখন দেখবা তোমার অভিনয় সব হচ্ছে মানুষ দেখতেছে। তারপরে দেখো কি বলছে, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতাও কেউ কি শুনতে চায় না। কাষ্ঠমঞ্চে মানে কি, কাঠের যে বেদিটা থাকে আর কি, একটা দেখবা বক্তৃতা দেওয়ার সময় কাঠের একটা লম্বা একটা থাকে না, যে এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হয়। তো এই মঞ্চে যদি তুমি না ওঠো, তোমার বক্তৃতা কেউ শুনবে না, তাই না? তার সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা 24 ঘন্টা ঢঙে চড়ে থাকতে চাই। এই যে ভাইরাল হওয়ার যে একটা নেশা এখন প্রত্যেকটা জেনারেশনের, যে এই যে আমাদের এই জেনজি জেনারেশনের প্রত্যেকটা মানুষের মধ্যে এখন ঢুকে গেছে যে আমাকে ভাইরাল হতে হবে, মানুষের সম্মুখে থাকতে হবে, অর্থাৎ মানুষের মাঝে সে নিজেকে উঁচুতে রাখার জন্য আমরা সবসময় ঢং করে বেড়াই, একটা যে কোনো ঘটনা করে বসে যেন আমি ভাইরাল হতে পারি। এই জিনিসটাকে লেখক একদমই সাপোর্ট করেন না। তো লেখক বলতেছে যে আমরা আসলে 24 ঘন্টা কি করে থাকি বলতো? জনসাধারণের সম্মুখে। সেটা তখনকার সময় বলা হয়তো জনসাধারণের সম্মুখে, কিন্তু বর্তমান সময়ে কি বলা হচ্ছে? বর্তমান সময়ে বলা হচ্ছে ভাইরাল হওয়ার যে নেশা। তো সেই নেশা থেকে আমরা সারাক্ষণ কিন্তু এই একটা ধান্দায় থাকি, কিন্তু পারি না। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র তোমরা আজকে পড়ার জন্য পড়বা না, তোমরা তোমাদের লাইফেও কিন্তু এটা কি করবা বলতো? এটা প্রয়োগ করবা। দেখো তোমার যে লিমিটেশনটা আছে, এখন তুমি ম্যাথ ভালো পারো না, তুমি ম্যাথে একদমই কাঁচা, এখন তুমি যদি চাও যে আমি বুয়েটে চান্স পাবো, তাহলে কি এটা হবে? তুমি ম্যাথই বুঝো না, তাহলে তুমি বুয়েটের তো মেইন জিনিসটাই হচ্ছে ম্যাথ। এখন তুমি বায়োলজি একদমই মুখস্থ রাখতে পারো না, তুমি যদি মেডিকেলে চান্স পাওয়ার কথা চিন্তা করো হবে? কিন্তু তোমার সাহিত্য পড়তে অনেক ভালো লাগে, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে অ্যাপ্লিকেশন করো, তাই না? তো লেখক এটাই বলতেছে যে তোমার লিমিটেশনের মধ্য থেকে তুমি চেষ্টা করো, সেটার বাইরে যখন গিয়ে আমি চেষ্টা করব, তখন কি হবে? তোমার বুয়েটে চান্স হবে না, মেডিকেলে চান্স হবে না, গুচ্ছে জানো কোথাও তোমার চান্স হবে না।
এই ভুলটা কিন্তু আমরা শিক্ষার্থীরা করে থাকি, আমরা নিজেরাই বুঝি না যে আমাদের আসলে কোনটা আমাদের সাথে স্যুট করে। আব্বা বলছে বুয়েটে পড়তে হবে, বুয়েটের ফর্ম তুলতে হবে, বুয়েটেই যাব। আম্মা বলছে বাবা তোর আমি ডাক্তার বানামু, এখন গিয়ে আমি সারাদিন বায়োলজি মুখস্থ করলাম, ডাক্তার আর হইতে পারলাম না। সো লেখক বলতেছে যে নিজেদের আয়ত্তের বহির্ভূত হয়ে তুমি যতটুকু পারো সেটার মধ্যেই তুমি থাকো, এর বাইরে যখন দিয়ে তুমি চেষ্টা করবে তখনই তোমার মহাপতন হবে। কোথাও চান্স হবে না, সুইসাইড করে ফেলে বাচ্চা কাচ্চা, কোথাও চান্স হয় না, হয় না। এই জায়গাগুলো কিন্তু তোমরা এখন থেকে মাইন্ড সেট আপ করো। আব্বা মা আবেগের বসে অনেক কথা বলবে, কিন্তু তুমি ডিসাইড করো যে তোমার জায়গাটা কোথায়, তোমার কোনটা পড়তে ভালো লাগে সেটা নিয়ে তুমি সামনে আগাবা, এটা সবসময় মাথায় রাখবা। এসব কথা বলবার অর্থ হয়েছে যে এতক্ষণ ধরে এত জ্ঞান দিতেছে লেখক আমাদের, কেন দিচ্ছে বলতো? এই যে এতগুলো কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। তাহলে আমাদের কি করতে হবে? মহাজনরা, যারা বিজ্ঞ ব্যক্তিরা, যারা হচ্ছে মহাজনদের কথাও কেন বললাম, যারা বুয়েটে চান্স পাইছে অথবা মেডিকেলে চান্স পাইছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে যাও তখন সেই ভাইদের সাথে তুমি কথা বলো, সে আপুদের সাথে তুমি কথা বলো যে আপু আমি কিভাবে আগাইতে পারি, ভাই আমি কিভাবে আগাইতে পারি। তো লেখক বলছে যদিও এটা কষ্টকর, কিন্তু আমরা আমাদের মহাজনদের পথ আমরা অনুসরণ করব। তাহলে কি হবে বলতো? তাহলে আমরা স্বেচ্ছায় মানে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তারপরে দেখো কি বলতেছে লেখক, কিন্তু ডাইনে বায়ে ছোটখাটো গলি খুঁজতে খেলাচ্ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সেই অধিকারে আমরা কেন বঞ্চিত হব? কিন্তু আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে সকল সাহিত্যিকরা যদি তারা সর্ব অঙ্গনে যাইতে পারে, তারা যদি কবিতা লিখতে পারে, নাটক লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, তাহলে আমি কেন চেষ্টা করব না? না আমি কেন পারবো না? এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আমরা নিজেরা নিজেদেরকে করে থাকি। গান করতে গেলে যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে তার কোনো কথা নাই। কবিতা লিখতে হলে যে মনে শুধু গভীর ও প্রখর ভাব প্রদর্শন করতে হবে এমনও কোনো উদ্দেশ্য আমাদের নাই। তাহলে কি করতে হবে? শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তি শব্দের অর্থ আগে বলছিলাম ইচ্ছা, ন্যায়, অধিকারও বড় ছোট সকলের সমান। এখানে দেখো এই ব্যাপারটা তোমরা অনেকেই বুঝতে পারো না যে গান গাইতে হলে তোমরা দেখবা, যেমন আমি নিজে তোমাদেরকে বলি, আমি নিজে সঙ্গীত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। তো আমি তোমাদের আমি বলি, আমি যখন প্রথম ফার্স্ট ইয়ারে যাই তখন আমার গলা উঁচুতে আমি গাইতে পারতাম না, আমার স্কেল হচ্ছে এ শার্প। তোমরা এটা বুঝবা না, এ শার্পে যারা গান গায় অর্থাৎ মেইলি কণ্ঠ যাদের, তারা এ শার্পে গায়। যারা একটু বেশি উঁচুতে গায়, যেমন ছেলেরা সবাই সি, তারপরে এফ, জি থেকে তারা গান গাইতে পারে, অনেক ভয়েস উঁচু। তো আমাদের টিচাররা আমাদের কনফিডেন্সটা প্রথমে এটা বলে কমাই দিছিল যে উঁচুতে গান গাইতে না পারলে আসলে তোমার দ্বারা কিছু হবে না। তো এটা হচ্ছে উঁচুতে গান গাওয়া মানে হচ্ছে তার সপ্তকে গান গাওয়া। তার সপ্তকে মানে হচ্ছে তোমার একদম উপরের সা পর্যন্ত, সারেগামা পাধানিসার উপরের সা পর্যন্ত তোমাকে লাগাইতে হবে, নাহলে নাকি তুমি গান বলতে পারবা না বা গান গাইতে পারবা না। এটা ভুল। লেখক কি বলছে? গান করতে গেলে যে শুধুমাত্র আমাকে তার সপ্তকেই যাইতে হবে, শুধুমাত্র তার সপ্তকে গিয়ে গান গাইতে হবে, এটা কিন্তু মেন কথা না। কবিতা লিখতে হলে যে শুধু মনের গভীর এবং প্রখর ভাব প্রকাশ করতে হবে। এখন আমার তো এত শব্দ ভান্ডার নাই, তার মানে কি আমি কবিতা লিখবো না? আমি যতটুকু আমি পারি ততটুকু দিয়ে আমি চেষ্টা করি। লেখক সেটাই বলছে, নতুন লেখক দিকে যারা নতুন লেখালেখি করবে তাদের জন্য লেখক এটাই বলতেছে যে তোমরা যারা মনে করতেছো যে আমরা তো ভালো করে লিখতে পারি না, এত উচ্চ উচ্চ বাক্য তো লিখতে পারি না, তাহলে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে তুমি ছোট থেকেই শুরু করো, আস্তে আস্তে শুরু করো, তাহলেই তো তুমি পারবে, তাই না? তো এটাই লেখক এখানে বলতেছে আর কি, যে গান গাইতে গেলে যে শুধুমাত্র তার সব থেকে গাইতে হবে ব্যাপারটা এমন না, বা লেখালেখি করতে হলে যে তোমাকে গাম্ভীর্যপূর্ণ শব্দ দিতে হবে এটাও কিন্তু মানে কোনো ব্যাপার না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার যতটুকু আছে তুমি ততটুকু দিয়ে ট্রাই করো না, আস্তে আস্তে ট্রাই করতে থাকো, তাহলে তোমার হয়ে যাবে। শিল্পরাজ্যে মানে বুঝতেছো যেই জায়গাটাতে হচ্ছে সাহিত্যের অঙ্গনটা, সেই শিল্পরাজ্যে খেলা করবার ইচ্ছা, প্রবৃত্তি মানে কি ইচ্ছা, তো এই রাজ্যটাতে খেলা করার ইচ্ছা কিন্তু নেই, অধিকারও ছোট বড় সকলের সমান আছে। তো লেখক বলছে যে এই যে শিল্পের রাজ্যটা আছে, এই যে গান, এই যে নাচ, এই যে সাহিত্য, এই যে উপন্যাস, এই যে নাটক, এই প্রবন্ধ, প্রত্যেকটা অঙ্গনে ছোট বড় সবার কিন্তু যাওয়ার এখানে অধিকার আছে। আপনি কখনোই পারেন না অন্য আরেকটা মানুষকে এভাবে বলতে যে তোমার দ্বারা গান হবে না, ধুর তোমার দ্বারা পড়াশোনাই হবে না, তোমার দ্বারা সাহিত্য হবে না, এগুলো কি লিখছিস বেটা, ধুর এগুলো কি কোনো কথা হলো? এইভাবে কাউকে কখনো বলে তার কনফিডেন্স লো করা যাবে না। এমনকি একথা হচ্ছে কি বলতো, অতিরঞ্জিত, আমরা বলি না এই বেটা তুই একটু বেশি অতিরঞ্জিত করিস। অতিরঞ্জিত মানে কি? মানে একটু বেশি বেশি করা আর কি, আমি বলি অতিরঞ্জিত, ঠিক আছে? অতিরঞ্জিত
তো বলতেছে যে একটা কথা বলি আপনাদেরকে, এটা বললে একটু অতিরঞ্জিত হবে না। লেখক বলতেছে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু এমসিকিউ চলে আসে। যতটা লাইন আমি দাগাই দিচ্ছি প্রত্যেকটা লাইন থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। কি নাই? ব্রাহ্মণ শূদ্র মানে কি? ব্রাহ্মণ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মতে ব্রাহ্মণ হচ্ছে একটু উঁচু জাত, যেটাকে বলা হচ্ছে, আর শূদ্র হচ্ছে একটু নিচু জাত, তাই না? এটা আমরা সবাই জানি। তো বলতেছি একমাত্র খেলার ময়দানে কখনো রাজার ছেলে প্রজার ছেলে এই জিনিসটা দেখা হয় না, তাই না? ধরো একটা মন্ত্রীর ছেলে যদি কোনো ক্রীড়া প্রতিযোগিতা চায়, একটা কৃষকের ছেলে কিন্তু সেখানে যেতে পারবে, খুবই স্বাভাবিক। লেখক বলছে যে আমি মনে করি এটা বললে বেশি বেশি হবে না, যে একমাত্র খেলার ময়দানে কি বলতো ব্রাহ্মণ শূদ্র অর্থাৎ রাজার ছেলে প্রজার ছেলে এর মধ্যে আমরা কখনো পার্থক্য করি না। রাখাল ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলার যোগ দিবার অধিকার আছে। একজন রাখালের ছেলে এবং একজন দরিদ্র ফ্যামিলির পরিবারের সন্তানের সাথে কিন্তু তারা চাইলে দুজন খেলাধুলা করতে পারে। আমরা যদি একবার সাহস করি কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সেই জগতের রাজরাজরা দলে মিশে যাব। লেখক দেখো কত বড় সম্ভাবনার একটা কথা বলছে। তোমরা যদি একবার জাস্ট তোমরা আনন্দ পাওয়ার জন্য একটু সাহিত্য পড়ে দেখোই না, আজকে তোমরা একটু দেবদাস বইটা পড়ো, দেবদাস বইটা অনেক সুন্দর। তোমরা আজকে একটু কি পড়লা, অনেক সুন্দর সুন্দর বই আছে, যেমন আমাটির ভেপুটাই পড়ো না। আমাটির ভেপু এটা তো খুব তোমার বিভূতিভূষণের তো খুবই সহজ একটা উপন্যাস বলা যেতে পারে। তো এগুলো একটু পড়ো না, এগুলো পড়লে কি হবে, একটু আনন্দ পাবা। তো আনন্দ পাওয়ার উদ্দেশ্যে তুমি জাস্ট যদি একবার সাহিত্য অঙ্গনটাতে ঢুকে যাও, তাহলে দেখবা যে তোমার মধ্যে অন্য রকমের একটা কিন্তু সম্ভাবনা লেখক দেখতে পাচ্ছেন, যে তুমিও একটা সময় দেখা যাবে খুব বড় পাঠক হয়ে যেতে পারো, বা তুমিও আস্তে আস্তে কিন্তু খুব ভালো লেখকও হয়ে যেতে পারবা। কিন্তু এটার জন্য তোমার সাহস করতে হবে, সাহসটা যোগাইতে হবে নির্বিবাদে, মানে একদম কি আমরা বলি না কোনো কনফিউশন ছাড়া, একদম মানে অবাধে। নির্বিবাদে মানে হচ্ছে একদম অবাধে, অবাধে বিচরণ বলি না, যে সব জায়গায় তুমি সহজে যাইতে পারবা, এটাকে বলা হচ্ছে নির্বিবাদ। ঠিক আছে? এখানে রাখাল বলছে মানে প্রথমত ব্রাহ্মণ শূদ্র বলছে, অর্থাৎ উঁচু নিচে বুঝাইছে, তারপর রাখালের ছেলে বুঝাইছে, আর হচ্ছে মানে তুমি উঁচু নিচু সমানে সমানে মানে সব জায়গায় কিন্তু তুমি কি করতে পারবা, তোমরা সবাই সমানভাবে বিচরণ করতে পারবা। ঠিক আছে? তারপরে দেখো কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যাইতে হবে। দেখো এই একটা শিক্ষা আজকে এই ক্লাসের মধ্য থেকে নিয়ে নাও। যখনই তুমি টিচার হবা, কখনো যদি বিসিএস ক্যাডার হও, কখনো যদি তুমি মানে শিক্ষক হও, অথবা কোনো তুমি যদি সেনাবাহিনীতে যাও, মানে যেখানেই যাও তোমার উদ্দেশ্যটাকে তুমি করবা, যে শিক্ষক হতে হলে তোমার শিক্ষার্থীদেরকে তোমার ভালো জিনিসটা, উত্তম জিনিসটা তোমাকে দিতে হবে। তুমি যদি একজন অফিসার হও, তোমাকে সৎ একজন পুলিশ অফিসার হইতে হবে, তোমাকে সৎ একজন সেনাবাহিনীর কর্মকর্তা হতে হবে, তোমাকে দেশকে কি করতে হবে, তোমার সার্ভিস দিতে হবে। কিন্তু তুমি যদি ভাবো আমি টিচার হইয়া টিউশন করাইয়া অনলাইনে পড়াইয়া টাকাই টাকা, খালি টাকা ইনকাম করব, আবার তুমি যদি ভাবো যে আমি সেনাবাহিনী বড় কর্মকর্তা হয়ে ঘোষ খায়া একদম বড়লোক হয়ে যাব, এই ইন্টেনশন নিয়ে যদি তুমি তোমার কর্মক্ষেত্রে যাও, তাহলে একটা সময় তুমি যেমন ধপাস করে উপর দিকে না, ও কি বলে ঠাস করে উপর দিকে উঠবা, ধপাস করে নিচের মধ্যে নেমে যাবা। এটা সবসময় মনে রাখবা। লেখক বলছে কোনরূপ উচ্চ আশা নিয়ে যদি তুমি সেই ক্ষেত্রে অর্থাৎ শিল্পের রাজ্যে যদি তুমি প্রবেশ করো, তাহলে কি করতে হবে বলতো? তারপরে তোমাকে কি করতে হবে, হলে নিম্ন শ্রেণীতে তোমাকে পড়ে যেতে হবে। তুমি যদি ভাবো করা বইটল লেখে, দাদা খুব বইটল লেখে তো ভাইরাল হয়ে গেলাম, খুব টাকা পয়সা কামাই ফেললাম, বুঝলেন তো, সেই তো আছি দাদা, বাড়ি গাড়ি করে ফেলছি, এই যে উদ্দেশ্যটা তুমি বই লিখে টাকা কামাবা, এই উদ্দেশ্য নিয়ে যদি বই লেখো, তাহলে তোমার বই হচ্ছে স্বধর্মচ্যুত হবে, অর্থাৎ সাহিত্যের যে ধর্ম সেটা চ্যুত হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি বলতেছে, যে লেখকেরা অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে বাহবা। আচ্ছা, আমি যে অংশগুলো থেকে পড়াচ্ছি সেই অংশগুলো থেকে তোমরা কোশ্চেন করবে। এখন যদি তোমরা শব্দার্থের অংশে গিয়ে গিয়ে নিচের দিকে শব্দার্থগুলো খুঁজে বের করে করে যদি আমাকে প্রশ্ন করো, তাহলে কিন্তু আমার জন্য উত্তর দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। যেই জায়গাটা পড়াচ্ছি সেই জায়গার মধ্যে তোমরা যেটা না বুঝবা সেটা আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? ওকে। তারপরে দেখো কি বলতেছে, লেখকরা অবশ্য আমাদের লেখক বলতেছে যে না, তারা যেহেতু কষ্ট করে লেখালেখি করেই থাকে, তো তাদের তো একটু বাহবা পাওয়ার একটু তো ইচ্ছা করে, যে এত কষ্ট করে একটা বই লিখলাম, এত কষ্ট করে একটা গান পারফর্ম করলাম, একটু হাততালি না পেলে কি ভাল লাগবে? ভাল লাগবে না তো। তো তাদের কাছেও কিন্তু তারাও কিন্তু বাহবা না পেলে মনক্ষুণ্ণ হয়, অর্থাৎ কষ্ট পায়। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, বাদ বাকি সকল কেবলমাত্র আমরা পারিবারিক জীব। কারণ তারা যেহেতু সমাজের জন্য, সমাজের মানুষের সুবিধার্থে অথবা
সমাজের মানুষেরকে আনন্দ দান করার জন্য তারা যেহেতু কিছু করতেছে, তাহলে তাদের জন্য আমরা একটা বাহবা দিতেই পারি, তাই না? নাহলে আমরা তো পারিবারিক জীব, শুধু সংসার ধর্ম এগুলো নিয়ে আমরা পড়ে আছি, আমরা কি এর বাইরে কিছু চিন্তা করে থাকি? করি না। তো আমাদের ক্ষেত্রে না হয় বাহবাটা আমরা নাই পাইলাম, বাট যারা ভালো কাজ করতেছে, যারা ভালো কিছু লিখছে, তাদের জন্য আমরা কিন্তু একটা বাহবা দেওয়া, মানে কি তালিয়া তালিয়া মানে হাততালি দেওয়া, প্রশংসা করা, এটাকে বলা হচ্ছে বাহবা দেওয়া। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কাজ। নিত্য নৈমিত্তিক কাজ মানে কি? মানে দৈনন্দিন কাজ, দৈনন্দিন কাজ। নিত্য নৈমিত্তিক কাজ মানে হচ্ছে তাদের একটা সাধারণ কর্ম। তাহলে যদি প্রশ্ন আসে, যদি এখান থেকে দেখো, এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে পরীক্ষায়, দেখো যে বিশ্ব মানবের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো, তাহলে কবিদের নিত্য নৈমিত্তিক কাজ কোনটা? কবিদের নিত্য নৈমিত্তিক কাজ হচ্ছে বিশ্ব মানবের মনের সাথে, অর্থাৎ বিশ্ব মানের লেখকদের সাথে কি করা? সম্বন্ধ পাতানো, তাদের নিজেদের একটা সম্পর্ক রাখা, যে সারা বিশ্বের মধ্যে কি হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের লেখকরা কি ধরনের সাহিত্য লিখছে, তো তাদের সাথে নিজেদের একটা সম্পর্ক স্থাপনই কিন্তু তাদের দৈনন্দিন একটা কাজ হিসেবে ধরা হয়ে থাকে। ঠিক আছে? মনক্ষুণ্ণ মানে হচ্ছে মনটা ভেঙে যাওয়া, একটু রাগ করা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মনক্ষুণ্ণ। কষ্ট পাবা ইনশাআল্লাহ। দেখো, এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগোক্তি স্বরূপে উচ্চারিত হয়েছে। গীতি কবিতা মানে কি? গীতি কবিতা মানে হচ্ছে যেই কবিতার মধ্যে লেখকের মনের ভাব প্রকাশ পায়, মনের ভাব প্রকাশ পায়। ঠিক আছে? লেখকের মনের ভাব প্রকাশ পায়। গীতি কবিতা বলতে এমন একটা সাহিত্যকে বোঝায় যেখানে লেখক তার মনের দুঃখ কষ্ট বেদনাগুলো সে সুন্দরভাবে সাহিত্যিক ভাষায় লিখে রাখেন। তো লেখক বলতেছে যে দেখো, যে কবির আপন মনের গোপন কথাটি গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগোক্তি স্বরূপে উচ্চারিত। রঙ্গভূমি মানে কি? যেখানে হচ্ছে আনন্দের জায়গা। ঠিক আছে? তুমি যখন এটাতে কি পাবা? বিনোদন পাবা, বিনোদনের জায়গা। তো লেখক বলতেছে যে লেখকরা কি করেন, তারা যখন গীতি কবিতা লেখেন তখন সেই জায়গাটাতে তারা মানুষকে আনন্দ দান করার জন্য এই রঙ্গভূমিটাতে তারা নিজেদের মনের ভাবগুলোকে একদম একদম খুলে স্বগোক্তিতে তারা কি করেন? প্রকাশ করে থাকেন, যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করে। মর্মে শব্দের অর্থ কি বলতো? রঙ্গভূমি কি? আমি তো জাস্ট স্বাভাবিক অর্থে তোমাদেরকে রঙ্গভূমি স্বগোক্তি এগুলো বুঝাইলাম, জাস্ট স্বাভাবিক অর্থে, বাট তোমাদের যে শব্দার্থের অংশটা আছে সেখানে কিন্তু এগুলো আরো ডিটেলসে বলা আছে, সেখানে তোমরা সব পেয়ে যাবে, আরো সুন্দর করে পেয়ে যাবে। এখন জাস্ট ক্লাসটা বুঝার একটু চেষ্টা করো। ঠিক আছে? দেখো, তো বলতেছে এইভাবে তারা তাদের মনের কথাগুলো এত সুন্দর করে প্রকাশ করে থাকে যে যার কারণে সেখানে তারা তাদের এই কথাগুলোর মাধ্যমে আমাদের অন্তরে গিয়ে তারা কি স্থান করে নিতে পারেন। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নাই। লেখক বলছে যে আপনাদের অনেকের ধারণা যে ভাইরাল হলেই যে আপনি শুধুমাত্র আসলে আপনার বই সবাই পড়বে অথবা হচ্ছে আপনার গান কেউ শুনবে, ব্যাপারটা এমন না। আপনি যেই চিন্তাটা করতেছেন এটা একটা ভুল চিন্তা। কেন? সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে থাকে। তো লেখক বলতেছে যাদের আসলে বলে না যে রাধে এসে চুলো বাঁধে, অর্থাৎ যার ভিতরে মানে জ্ঞান আছে, যার ভিতরে হচ্ছে তোমার দক্ষতা আছে, যার ভিতরে পরিশ্রম করার মন মানসিকতা আছে, সে যেই কোনো জায়গায় গিয়ে কিন্তু সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং সেই জায়গাতে গিয়ে কিন্তু সে কি করতে পারে বলতো? সে নিজের পজিশনটা নিজে ক্রিয়েট করে নিতে পারে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জনসমাজেই নিত্য পাই, কারণ আমরা সবাই খেলা দেখতে ভালোবাসি, তাই না? আরে বিপিএল হইলে, তারপরে হচ্ছে কি, আরে যখন মেসির খেলা হয়, রোনালদোর খেলা হয়, কি কি যেন আর্জেন্টিনা ব্রাজিল, এগুলোর জন্য আমরা পাগল হয়ে যাই। তার মানে খেলা দেখার জন্য বা খেলতে আমরা সবাই ভালোবাসি, তাই তো? তারপরে দেখো, টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। তো তোমরা বুঝবা যে টাউন হল মানে কি? টাউন হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সরকারি কর্মকর্তারা তারা কি ভাষণ দিয়ে থাকে। তো সেই ভাষণগুলো কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়, কারণ তারা সাধারণ মানুষের হচ্ছে সুবিধা অসুবিধা নিয়ে তারা আলোচনা করে থাকে। কিন্তু সেই ঘটনা যখন টিভিতে লাইভ প্রচার করে কয়জন দেখে বলতো? কয়জন দেখে না। কিন্তু যখন মেসির খেলা হয়, যখন রোনালদোর খেলা হয়, সেই খেলা দেখতে ওরে বাপরে, দেখবা একটা দোকানের সামনে ভিড়
প্রফিটের, মানে চায়ের দোকানদারের তো সেদিন পুরো লাভের উপরে লাভ, তাই না? এই কথাটাই বলতেছে। অথচ এই কথাও সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, তাই না? অবশ্যই টাউন হলে যারা বক্তৃতা দিয়ে থাকে তারা আমাদের ভালোর জন্য, আমাদের জনসাধারণের সুবিধা অসুবিধা নিয়ে তারা কথা বলে। আর গড়ের মাঠ মানে যে সাধারণ মাঠের মধ্যে যখন আমরা খেলোয়াড়দের ছুটোছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন, তাই না? তো দেখো এই যে মেসি দৌড়াইতেছে, গোল দিতেছে, এখান থেকে সেখানে সে খালি গোল দিতেছে, দৌড়াইতেছে, এটা কিন্তু নিছক একটা অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন একটা কাজ হুদাই দেখতেছি, তাই না? হুদাই আমরা এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, কিন্তু এটা কি আদৌ আমাদের জীবনে কখনো কোনো কাজে আসবে? আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খ নাম্বার প্রশ্ন এটা পাবাই পাবা। খ নাম্বার প্রশ্নের জন্য এটা তোমরা দাগায় রাখো। কি বলতেছে যে আসল কথা হচ্ছে মানুষের দেহ মনে যত প্রকার ক্রিয়া আছে, ক্রিয়া শব্দ, এই ক্রিয়া শব্দের অর্থ কি বলতো? সবাই লিখো, এই ক্রিয়া শব্দের অর্থ কি বলো? কাজ। এই ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ, আর এই ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে খেলা, তাই না? তাহলে কি হইলো? তো লেখক বলতেছে যে মানুষের দেহ মনে আমরা যত ধরনের কাজ করে থাকি তার মধ্যে খেলাধুলা হচ্ছে আমাদের জন্য একদম মানে সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস। কেননা তা উদ্দেশ্যহীন। কেন কি বলতো? কারণ আমরা হচ্ছে যে জিনিসটার কোনো মূল্য নাই সেই জিনিসটাতে আমরা বেশি থাকতে বেশি পছন্দ করি। এই যে রিলস কখনো আমাদের লাইফে কাজে দিবে না, কিন্তু ফেসবুকে সারাদিন এত রিলস দেখি, অতটা সময় যদি পড়াশোনা করতাম আজকে হয়তো জীবনে অনেক জায়গায় আমরা চলে যাইতাম। তো লেখক বলতেছে যে মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যখন আমরা মাঠে যাই অথবা হচ্ছে আমরা ভাই বোনদের সাথে আমরা যখন খেলাধুলো করি তখন কি হয় বলতো? তখন হচ্ছে আমরা শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য সেই টাইমটা আমরা এন্টারটেনমেন্ট হিসেবে নেই, তাই না? সেখান থেকে কিছু শেখার উদ্দেশ্যে কিন্তু আমরা সেই কাজটা করে থাকি না। তারপরে দেখো কি বলতেছে, যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরে পাওনার আশা আছে তার নাম খেলা নয়, তার নাম হচ্ছে জুয়া খেলা। এখন তোমরা বুঝবা যে জুয়া খেলা আর সাধারণ খেলার মধ্যে পার্থক্যটা কি। লেখক দেখো কি সুন্দর করে বলছে, যেই খেলার মধ্যে তোমার আনন্দ নাই কিন্তু উপরে পাওনা মানে কি বলতো? পেশা। উপরি পাওনা মানে কি? পেশা ইনকাম করার চিন্তা যেখানে তোমার আছে, অর্থাৎ যেখানে তুমি টাকা পয়সা কামানোর ধান্দা আছে, এটা কিন্তু খেলাধুলা না, এটা হচ্ছে জুয়া খেলা। এটা কি? জুয়া খেলা। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, সে কারণে তা কারো নিজের হাত হতে পারে না। এই আনন্দ সকলেরই অধিকার সমান। তো লেখক বলতেছে যেহেতু খেলাধুলা কি একটা জিনিস, খেলাধুলা হচ্ছে একটা আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, এই আনন্দটা সবারই পাওয়ার কি অধিকার আছে। এখানে শুধুমাত্র আমি আনন্দ পাচ্ছি কিন্তু তোমরা কেউ আনন্দ পাচ্ছ না, এই ব্যাপারটা যদি এরকম না হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে এত খেলাধুলার কথা কেন বলতেছে ভাই, এটা কেন কাজে লাগবো? কেন কাজে লাগবে জানো? কারণ লেখক বলছে যে সাহিত্য অঙ্গনটা ঠিক এমন একটা জায়গা, যেই জায়গাটাতে তোমাদের সবার যাওয়ার অধিকার আছে। সেই জায়গার যে রস, সেটা সবার আনন্দ পাওয়ার, সেই আস্বাদন করার সেই ইচ্ছাটা এবং সেই অধিকারটা সবার আছে। সেখানে শুধু তুমি বলতে পারবা না যে তুই বেটা ভালো গান গাইতে পারছ না, তুই গান গাইস না, যা, তোর গলাই তো শুনলে সব কুকুর বিড়াল সব পালাইতে থাকে, এই কথা কিন্তু বলা যাবে না। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু এই আনন্দটা পাওয়ার অধিকারটা আছে, সেটা তোমরা সবসময় মনে রাখবা। সুতরাং সাহিত্য খেলা করবার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এই দুইয়ের যুগপথ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। তাহলে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য কি বলতো? সেটা হচ্ছে স্বার্থ এবং পরার্থ, মানে আমাদের নিজেদের স্বার্থ নিজেদের জন্য এবং অন্যের উপকারের জন্য এই দুইয়ের মাধ্যমে কিন্তু মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে একদম প্রধান কাজ। অর্থাৎ আপনার নিজের ভালোর জন্য বা আমরা নিজে আনন্দ লাভের জন্য আমরা সাহিত্য পড়তে পারি, অথবা আমরা অন্যকে আনন্দ দান করার জন্য আমরা কিন্তু সাহিত্য লিখতে পারি। এই কথাটাই লেখক বলতেছে। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ভর্তি হন, তিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্ম বুঝেন না, গীতার মর্ম বুঝেন না। লেখক বলছে যারা টাকা ইনকাম করার ধান্দায় সাহিত্য রচনা করে তারা না সাহিত্যের কোনো মর্ম বুঝে, না তাদের ভিতরে কোনো জ্ঞান আছে, না তারা মানুষকে ভালো কিছু দিতে পারে। এটাই বলছে যে গীতের মর্ম তুমি বুঝবা না, আবার গীতা যে বই, গীতা তোমার ভগবত গীতা, সেই গীতার মর্ম তুমি বুঝবে না, আর গীতার মধ্যে যে গীত আছে সেটাও তুমি বুঝতে পারবে না। কেননা খেলা হচ্ছে
হচ্ছে জীব জগতে একমাত্র নিষ্কাম কর্ণ যদি বলা হয়, এই যে এমসিকিউ চলে আসবে, দেখো কোত্থেকে এমসিকিউ গুলো করতেছে। সব এমসিকিউ হয়তো আমি তোমাদেরকে পড়াইতে পারবো না, যে কয়টা এমসিকিউ দিব তার বাইরেও কিন্তু আমি সব দাগাই দিতেছি তোমাদেরকে, যে সেই জায়গাটাতে যুগপৎ মানে হচ্ছে একসাথে জুড়ে দেওয়া, একসাথে জোড়া লাগিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে যুগপৎ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, কেননা খেলা হচ্ছে আমাদের জীব জগতের সবচেয়ে নিষ্কাম কাজ। নিষ্কাম মানে কি বলতো? নিষ্কর্ম মানে কি? যেটার কোনো মূল্য নাই, তাই না? যেটার কোনো মূল্য নাই। আচ্ছা, আরেকবার রিপিট করব। ওকে, আরেকবার রিপিট করি। লেখক বলতেছে, দেখো যারা টাকা ইনকামের ধান্দায় বা নেম ফেম পাওয়ার জন্য, যারা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে হচ্ছে লেখালেখি করে, সাহিত্য রচনা করে, তাদের সাহিত্য আসলে কখনো কোনো মানুষের কাজে আসে না, বা তারা না নিজের সাহিত্যটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, না তাদের ভিতরে আসলে কোনো কি মানে সত্যিকার অর্থে কোনো শিক্ষা আছে বলে লেখক মনে করেন না। এবং তিনি মনে করেন যে এই জীব জগতের সবচেয়ে নিষ্কর্ম যে কাজটা, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে খেলা। অতএব মুখ্য লাভের একমাত্র উপায়, অতএব কি এটা মুখ্য লাভের একমাত্র উপায়। স্বয়ং ভগবান বলেছেন, যদিচ তার কোনোই অভাব নেই, তবুই তিনি এই বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। তো এখানে দেখো, এখানে কিন্তু একটা কথা বলছে, ভগবানের কথা বলছে, মানে সনাতন ধর্মাবলম্বীদের মানে তাদের ভগবানের মতে এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে। এই কথাটা কেন বলা হয়েছে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো দেখো, বলতেছে অভিপ্রায় মানে হচ্ছে উদ্দেশ্যে। অভিপ্রায় শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে, ঠিক আছে, উদ্দেশ্যে। তো এটা মনে রাখবা যে উদ্দেশ্যে। তো তারপরে বলতেছে যে ভগবান কি বলতো? আমরা মনে করি আমাদের যে আল্লাহ বা আমাদের যে ঈশ্বর, তার কি কোনো কিছুর অভাব আছে? তোমার কি মনে হয় তার কোনো কিছুর অভাব আছে বলতো? তোমাদের কারো কি কোনো মনে হয়? মুখ্য লাভ মানে হচ্ছে কোথায় যেন ছিল, অতএব মুখ্য লাভের একমাত্র উপায়, মুখ্য লাভের একমাত্র উপায় মানে হচ্ছে আনন্দ লাভের। দেখো, আনন্দ জিনিসটাকে, এন্টারটেনমেন্ট জিনিসটাকে এখানে কিন্তু অনেকগুলো শব্দ দ্বারা হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। তো তো বলতেছে খেলাধুলা আমরা কেন করি? শুধুমাত্র আমাদের আত্মতুষ্টির জন্য, নিজের সন্তুষ্টির জন্য, আমাদের মনে আনন্দ লাভ করার জন্য, তাই না? তারপরে দেখো কি বলতেছে, যে ঈশ্বর বা ভগবান বা আল্লাহর কখনো কি কোনো জিনিসের অভাব আছে? কোনো জিনিসের কিন্তু তার অভাব নাই, কিন্তু সে কেন শুধু শুধু বৈশা বৈশা এত পাপী বান্দা আর বান্দি সৃষ্টি করলো? এই পৃথিবীটা সে কেন সৃষ্টি করলো বলতো? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আল্লাহ আপনার তো কোনো কিছুর অভাব নাই, শুধু শুধু আমাদের মতো পাপী বান্দাদের তৈরি করার কি দরকার ছিল? এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আসে না? তো দেখো, এখানে যদিও বলা হচ্ছে সনাতন ধর্ম মতে যে ভগবান বলে থাকেন যে তার কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরেও তিনি কি এই জগৎটা সৃষ্টি করেছেন, তারপরেও তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন। কেন? শুধুমাত্র এটা তার লীলা মাত্র। লীলা মাত্র মানে কি? এখানে জাস্ট তিনি, এটা তার একটা খেলাধুলার অংশ হিসেবে দেখা যেতে পারে, যে তিনি জাস্ট খেলার ছলে এই পৃথিবীটাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং তিনি তার স্বেচ্ছায়, তার আনন্দের জন্য, তার বান্দারা বা হচ্ছে তার তার উত্তরসূরিরা কি করতেছে সেটা জানার জন্য আসলে তিনি এখানে এন্টারটেনমেন্টের জন্য বলা যেতে পারে যে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। তো লেখক এই কথাটা কেন বলছেন? বলছেন এই কারণে, লেখক বলতেছেন যে একজন কবি যখন কোনো কিছু রচনা করবে তখন তার মাথায় এই চিন্তাটা থাকতে হবে যে আমি কখনো আমার স্বার্থের জন্য কিছু লিখবো না, আমি লিখবো খেলার ছলে, আমি লিখবো মজার ছলে, আমি লিখবো মানুষকে আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর দেখো কি বলতেছে, সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই, সে সৃষ্টির মূল অন্তরায় স্ফূর্তি, আর তার ফল হচ্ছে আনন্দ। তো লেখক বলছে এই যে তুমি এই জিনিসটা তৈরি করতেছো, এই সাহিত্যটা তুমি রচনা করতেছো, এর মূল উদ্দেশ্য কিন্তু তোমার কি থাকবে বলতো? এর মূল উদ্দেশ্য থাকবে তুমি সবাইকে আনন্দ দিবা, এর থেকে কোনো বেনিফিট পাওয়ার জন্য তুমি কিন্তু এই জিনিসটা রচনা করবা না। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র, এবং সেই লীলা বিশ্ব লীলার অন্তর্ভুক্ত। তাহলে সাহিত্য সৃষ্টি কিসের মতো? এটা হচ্ছে জীবাত্মার লীলা মাত্র, অর্থাৎ একজন জীবাত্মা মানে কি? জীবাত্মা মানে হচ্ছে মানুষ তার আনন্দের ছলে এটা রচনা করে থাকে, যেটা যেভাবে ভগবান এই বিশ্বটা সৃষ্টি করেছেন। কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ, অর্থাৎ আমরা কিন্তু সবসময় ভাবি না যে আমাদের ভিতরে ভগবান আছে, আমাদের ভিতরে ঈশ্বর আছে, আমাদের ভিতরে আল্লাহ আছে। তো এই জন্য লেখক বলছে যেহেতু জীবাত্মা মানে আমাদের মানুষের আত্মাটা পরমাত্মা, অর্থাৎ স্রষ্টার আত্মার ন্যায়, অর্থাৎ আমরা সবসময় মনে করি যে আমাদের ভিতরে, বলে না তোমার ভিতর আল্লাহ আছে, তো যেহেতু আমরা ভাবি যে আমাদের ভিতর আল্লাহ আছে, তার মানে জীবাত্মা পরমাত্মার একটা অঙ্গ এবং অংশ।
সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, এটা মনে রাখবা, এটা বারবার আসতেছে, কারো মনোরঞ্জন করা নয়। এটা কিন্তু আমরা পাঠ পরিচিতিতে পড়েছিলাম। এই দুইয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেইটি ভুলে গেলে লেখকরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে ব্যস্ত হয়। যখন তুমি ভুলে যাবা যে তোমার আসলে আনন্দ দান করার জন্য সাহিত্য রচনা করা দরকার, কিন্তু তুমি অন্য কারোর মনোরঞ্জন করার জন্য, মানে ধরো তুমি তোমার প্রেমিকাকে উদ্দেশ্য করিয়া একখানা প্রেম পত্র লিখিলা, তাহলে সেটা কি হবে? সেটা শুধুমাত্র তুমি তাকে খুশি করার জন্য। কিন্তু সেই প্রেম পত্র দেখবা তোমার বন্ধুকে যদি পড়াও, সে হাসতে হাসতে ধরো এখানে 3 বার একদম ধরো কি হবে, গড়াগড়ি খাবে যে তুই এটা কি লিখছিস, ধরো এটা কোনো একটা লেখা হলো, হ্যাঁ এগুলো কোনো একটা কথা। কিন্তু তোমার প্রেমিকা হয়তো এই কথায় খুব তার ভালো লাগবে, এটা এটা তার মনের মধ্যে গিয়ে গেঁথে যাবে। তো লেখক বলছে তুমি কারো মনোরঞ্জন করার জন্য যদি তুমি কোনো সাহিত্য রচনা করো, তখন ব্যাপারটা ঠিক এরকম হবে। হয়তো ওই স্পেসিফিক মানুষটার কাছে সেটা ভালো লাগবে, কিন্তু সবাই সেটা গ্রহণ করতে পারবে না, তাই না? সৃজন শব্দের অর্থ সৃষ্টি করা, ঠিক আছে? ওকে, তারপরে তারপরে দেখো, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। দেখো খুব সুন্দর একটা কথা বলছে, সমাজের মনোরঞ্জন করতে গেলে যে সাহিত্য তার নিজের ধর্ম থেকে বের হয়ে যায়, এটা আজ বর্তমানে আমরা আমাদের বাংলাদেশে, বঙ্গদেশে সেটা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এই যে জুলাই আন্দোলন নিয়ে বই লিখে লিখে সবাই ভাইরাল হয়ে গেল, অনেক টাকা কামায় ফেললো, এটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ সেটা সমাজের মানুষকে সে খুশি করার জন্য কিন্তু এই কাজটা সে করেছে। কাব্যের ঝুমঝুমি মানে কি, মানে ধরো উল্টা পাল্টা যত বই আছে কাব্যের, গল্পের, বিজ্ঞানের চুষিকাঠি অর্থাৎ বিজ্ঞান নিয়ে যত বই আছে সব বই, দর্শনের বেলুন অর্থাৎ দর্শন চোদা, ফিলোসফির যত যত কিছু আছে, রাজনীতির রাঙাকাঠি, মানে এখানে জাস্ট সাহিত্যিক ভাষায় এই কথাগুলো লিখছে আর কি। তো লেখক আসলে বলতে চাচ্ছে যে ইতিহাসের নেকড়ার পুতুল, নীতির তীরের ভেপু এবং ধর্মের জয় ঢাক, এইসব জিনিসে সাহিত্যের বাজার আজ ছেয়ে গেছে। তাহলে আমাদের সাহিত্য অঙ্গনে আমরা কি দেখতে পাই? মানে কাব্যের ছড়াছড়ি, এত কাব্য লিখছে মানুষ, আর বিজ্ঞান, হায় রে বিজ্ঞান লেখা ফাটাই ফেলছে, ফিলোসফি লেখা ফাটাই ফেলতেছে, তারপর হচ্ছে তোমার কি ধর্ম কর্ম নিয়ে, এগুলো নিয়ে বেশি বেশি বই লেখা হয়, যার কারণে কি হচ্ছে দেখো এইসব জিনিসে কিন্তু আমাদের সাহিত্যের বাজারটা একদম ছেয়ে গেছে, তাই না? তারপরে দেখো, সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনোতুষ্টি হতে পারে। তো লেখক বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যে এই জিনিসগুলো লিখেছো এগুলো হয়তো একটা নির্দিষ্ট মানুষ পেলে সে এটা খেলনা হিসেবে নিবে এবং তার কাছে হয়তো সেটা ভালো লাগবে, তাই না? যে কিন্তু তারপরে তা গড়ে লেখকের মনোতুষ্টি হতে পারে না। তো বলতেছে হয়তো তুমি একটা নির্দিষ্ট মানুষের মনোরঞ্জন হয়তো তুমি করতে পারবা, কিন্তু গড় হিসাব করলে, আমরা যখন সবার হিসাব করব তখন কিন্তু তোমার সেই জিনিসটা আর কাজে লাগবে না। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে কাল সেটিকে ভেঙে ফেলে। কয়দিন আগে দেখো এই সেই সমন্বয়কদেরকে, তারপরে হচ্ছে কি যারা হচ্ছে কি করছে, এই যে আরো কি কি সমন্বয়কদের দিয়েই বুঝায়, সমন্বয়কদেরকেই কয়েকদিন আগে তোমরা একদম মানে রিয়েল হিরো হিসেবেই দেখতা, কিন্তু এখন সমন্বয়ক দেখলেই তোমরা গালি দাও। কেন বলো তো? কারণ তোমাদের কার্য সিদ্ধি হয়ে গেছে, এখন তোমরা চাইলে সেটা গালি দিতে পারো। এখন তোমরা ভাবো আরে ও মনে ভন্ডামি করতেছে, ও মনে টাকা খাইতেছে, আয় হায় ও তো সব নিল রে, সব টাকা লুটে নিল রে, সব শেষ করে ফেললো রে। কিন্তু এই মানুষগুলাই যে একটা সময় হিরো ছিল, এই মানুষগুলো যে একটা সময় এই পুরো এই তোমার স্বৈরাচার শাসনের হাত থেকে, হ্যাঁ বিজ্ঞানের চুষিকাঠি বলতে হচ্ছে এখানে বিজ্ঞানের বইগুলোকে বোঝাচ্ছে, মানে বিজ্ঞান নিয়ে লেখা, এরকম বিজ্ঞানকে একদম চুষে শেষ করে ফেলছে, এগুলোকে বলা হচ্ছে আর কি। তো এই যে দেখো ব্যাপারটা, যে একটা সময় আমরা কি আমাদের নিজেদের মনোরঞ্জনের জন্য আমরা সেই জিনিসটা ঠিকই গ্রহণ করি, কিন্তু যখন আমাদের কার্য সিদ্ধি হয়ে যায় তখন কিন্তু আমরা কি করে ফেলি, সেটাকে ছেড়ে আমরা ফেলে দেই। তো ইতিহাসের নেকড়ার পুতুল অর্থাৎ বলতেছে যে ইতিহাসটাকে এখানে ঝাঁঝরা ফাজরা করে ফেলছে, সেই জিনিসটাকে আসলে এখানে বুঝাইতেছে। তারপরে দেখো, সে প্রাচ্যে হোক আর পাশ্চাত্যে হোক, কাশিরে হোক বা কি কাশিরে হোক আর একটা কি এখানে বলছে যে আর জার্মানি হোক, দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। তো বলতেছে যে তোমরা যে মানুষের মনোরঞ্জন করার জন্য সাহিত্য রচনা করছো, সেটা হয়তো উর্ধে গেলে 2 দিন মানুষের ভালো লাগবে, তারপর কিন্তু ওই কাশি থেকে, ওই কাশি বলতে হচ্ছে ধরো একটা ধর্মীয় স্থান থেকে বোঝাচ্ছে, যে একটা ধর্মীয় স্থান থেকে জার্মান পর্যন্ত এটা আর মানুষের ভালো লাগবে না, এটা আর কি লাগবে না, এটা মানুষের ভালো লাগবে না। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাবার কিছুই নাই, কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই হচ্ছে বেদনা। কেন বলতো? কারণ লেখকরা যখন কোনো সাহিত্য রচনা করেন, একটা সাহিত্য লিখতে কিন্তু
গেলে কিন্তু তার অনেক কষ্ট করতে হয়, তাই না? তার অনেকটা সময়, অনেকটা ব্রেন কাজে লাগিয়ে তাকে সেই জিনিসটা লিখতে হয় কাউকে সেটা আনন্দ দেওয়ার উদ্দেশ্যে। তো এতে তার কষ্টও হয়, তার কিন্তু এখানে আনন্দ হয়। তো লেখক বলতেছে যে তোমরা যদি মনে করো যে আমরা টাকা পাবো না, আমরা খ্যাতি পাবো না, আমরা নাম পাবো না, আমরা যশ পাবো না, আমরা কিচ্ছু পাবো না, তাহলে আমরা লিখবো কেন বাবা? আমাদের তো লেখার দরকার কি? আসছে। তো এই লেখক সেই মানুষগুলোকে বোঝানোর জন্য বলতেছে তোমরা যারা মন খারাপ করতেছো যে সাহিত্য লিখে তোমাদের কি উপকার হবে বা সাহিত্য লিখে তোমাদের লাভটা কি, তো তাদের উদ্দেশ্যে আমি অ্যাকচুয়ালি বলতেছি যে হ্যাঁ তোমরা মনে রাখবা যেটার নাম দুঃখ সেটার নামই হচ্ছে, ঠিক আছে, আনন্দ। তারপরে দেখো অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, তাহলে এই যুগের পাঠক কারা? আমার তোমার মতো কি আমজনতা। সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে, নইলে তা বাজারে কাটবে না। তাহলে কি করতে হবে? এই যে সাধারণ মানুষগুলোকে, যেমন ধরো আমি যখন অনলাইনে পড়াতে আসি, তো আমি তোমাদের অনলাইনে পড়ানোর একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি যে এখানে অ্যাডভান্স লেভেল, আমি শুরুর দিকে একটু ভাবছিলাম যে আচ্ছা এগুলো তো ওরা সবাই পারে, এগুলো তো ওরা পারে, এরা অ্যাডভান্স লেভেল একটু পড়াই, মানে অনেক শব্দ দেখা যেত যেটা মনে হইতো যে এটা হয়তো তোমরা পারো। যেমন অনেকে বলছো সৃজন শব্দের অর্থ কি, তো এটা তো নর্মাল, সৃজন মানে সৃষ্টি করা। তো আমি যদি এখন এটার উত্তরটা না দিতাম তাহলে কি হইতো, যে ওর মতো যে সাধারণ স্টুডেন্টরা আছে সেটা কিন্তু ও বুঝতে পারলো না। তো লেখক এই ক্ষেত্রে আমরা যখন পড়াতে আসি আমাদেরকে কিন্তু অন্তত, তো লেখক সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু এটা সবসময় মাথায় রাখি যে আমি যখন পড়াচ্ছি এমন ভাবে পড়াবো যে আমার ক্লাসের রুল 1 এবং আমার ক্লাসের রুল 100 সেই জন্য দুজন যেন সমানভাবে বুঝতে পারে। তো লেখক এই কথাটা বলতেছে যে আমরা যদি এই সাধারণ মানুষগুলোর কাছে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে একদম সস্তা জিনিস লিখতে হবে যেটা তার কাছে আমি পৌঁছাইতে পারবো। ও সরি, তারপর দেখো এবং সস্তা করার অর্থ হচ্ছে খেলু করা। খেলু করা মানে কি? আনন্দ দেওয়া। খেলা করা মানে হচ্ছে সহজ করে ফেলা জিনিসটাকে, যে আনন্দের উদ্দেশ্যে কিছু লেখা, সেটাকে বলতেছে যে সস্তা করা মানে হচ্ছে খেলু করা, অর্থাৎ আনন্দের উদ্দেশ্যে লেখা। বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। তো একজন বৈশ্য লেখক, বৈশ্য মানে কি? মনে হচ্ছে আর্যদের যে শাসনামল ছিল, তো আর্য যুগের যে চতুর্থ শ্রেণী বলা হইতো তাদেরকে বলা হইতো হচ্ছে তোমার বৈশ্য, ঠিক আছে। এবং এবং অনার্য জাতি আসলে যারা ছিল, অনার্যদের মধ্যে আসলে শূদ্রদেরকে, এটা হচ্ছে এক একটা জাত বিভাগ আর কি, শূদ্রদের দেখা যাইতো। তো লেখক বলতেছে শুধুমাত্র বৈশ্য লেখকরা, অর্থাৎ আর্য যুগের যারা তৃতীয় শ্রেণীর মানুষ ছিল এই বৈশ্য লেখকরাই শুধুমাত্র কি শূদ্র লেখকদের জন্য লিখতে পারে। অর্থাৎ আমি যদি লিখি, আমি যদি লেখালেখি করি তাহলে আমি যদি এখন একটা এইচএসসির বই লিখি, ধরো আমি এইচএসসির স্টুডেন্টদেরকে 3 বছর ধরে পড়াচ্ছি, এখন আমি যদি একটা এইচএসসির বই লিখি তাহলে কি হবে, আমার স্টুডেন্টদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু কি হবে, আমার স্টুডেন্টদের কোথায় কোথায় সমস্যা আছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি, এবং সেই সমস্যাটাকেই কিন্তু আমি কেন্দ্র করে আমার বইটা লিখবো যে আচ্ছা এই জায়গাটাতে আমার স্টুডেন্টদের প্রবলেম হয়, এই জায়গাটা ওরা বুঝতে পারে না, আমি এই জায়গাটা সুন্দর করে লিখবো। তো লেখক এবার এই জন্যই বলতেছে যে শুধুমাত্র বৈশ্য লেখকদের জন্য তারা শূদ্রদের কথা লিখতে পারে, অর্থাৎ আমি মাত্র বুঝবো যে আমার স্টুডেন্টদের কোথায় কি সমস্যা আছে। তো লেখক বলতেছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার জনসাধারণের কোন জিনিসটা ভালো লাগে বা তাদেরকে আসলে কোন জিনিসটা টাচ করতে পারবে সেটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। অতএব সাহিত্যে আর যাই করো না কেন পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা করো না। তো লেখক বলতেছে তোমরা সাহিত্য অঙ্গনে আর যাই করো, যে আমি যদি এখন ধরো আমি এরকম করলাম, আমি যদি এই জিনিসটা করি, কি করতে পারি, ধরো যেমন আমি তোমাদেরকে আজকে বললাম যে তোমাদেরকে আমি ক্লাসের শেষে গান শোনাবো, এটা বলে কিন্তু দেখো আমি তোমাদেরকে ক্লাসে মনোযোগী রাখার চেষ্টা করতেছি, যে আমি তোমাদেরকে একটা জিনিসের লোভ দেখাইলাম, হ্যাঁ তোমরা যদি ক্লাসে থাকো আমি তোমাদের ক্লাসে গান শোনাবো, তোমরা কিন্তু থাকো, এটা বলে কিন্তু আমি তোমাদেরকে রাখতেছি। অর্থাৎ তোমাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে আমি রাখার চেষ্টা করছি, কিন্তু আমার উদ্দেশ্যটা কি এটা হওয়া ঠিক ছিল? একদমই না। আমার উদ্দেশ্যটা এমন হওয়া উচিত ছিল যে হচ্ছে আমি ক্লাসে শেষ অবধি এমন ভাবে পড়াবো যেন তোমরা শেষ পর্যন্ত থাকো। কিন্তু এখন আমার তো কোনো দোষ নাই, কারণ তোমরা যদি এখন ফেসবুকে ক্লাস করতে এসে রিলস চালাও সেখানে কি আমার দোষ? এটা আমার দোষ? বলো, আমার দোষ? দোষ না তো। তো এখানে লেখক কি বলতেছে দেখো, যে অতএব সাহিত্যে আর যাই করো না কেন কারো মনোরঞ্জন করার জন্য কিছু কইরো না, তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে না, বলো তোমার কাছে কি প্রশ্ন হবে
বলো। এই শূদ্র মানে কি? আর্য যে আর্য যুগে মানে আর্যদের মধ্যে যে চতুর্থ শ্রেণী ছিল সেটা হচ্ছে মানে বৈশ্য, আর শূদ্র হচ্ছে তোমার অনার্য জাতিরা যেটা ছিল সেখানের মধ্যে তাদের দেখা যেত। তো দেখো এটা 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 তোমরা একটু খেয়াল করো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না আপু সাহিত্যের উদ্দেশ্য যদি টাকা ইনকাম করা না হয়, নাম খ্যাতি যশ কোনো কিছু না হয়, তাহলে সাহিত্যের উদ্দেশ্যটা কি? তোমাদের মনে প্রশ্ন আসে না? একজনও কিন্তু আমার এই প্রশ্নটা আমাকে করো নাই, তাই না? একজনে কিন্তু এই প্রশ্নটা আমাকে করো নাই যে আপু তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? তাহলে সাহিত্য দিয়ে কি আমরা ভালো কিছু শিখতে পারবো? তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি এমন যে আমি কিছু শিখবো? তো লেখক বলতেছে, তো তোমাদের মনে হইতে পারে যে সাহিত্যের উদ্দেশ্য কি শিক্ষা দেওয়া? অবশ্য না, না, সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দেওয়া না। কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। তাইলে কবির মতিগতি কার মতিগতির? মতিগতি মানে তো বুঝো না? মতিগতি মানে তো বুঝো, মতিগতিও হচ্ছে একটা কাইন্ড অফ উদ্দেশ্য। অর্থাৎ একজন কবির উদ্দেশ্য এবং একজন শিক্ষকের উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ বিপরীত। স্কুল বন্ধ না হলে খেলার সময় আসে না, এই তো সকলেই জানা কথা। স্কুল যদি বন্ধ না হয়, এখন স্কুলের টাইমে আমরা কখনো খেলতে পারি? স্কুল বন্ধ না হলে কি আমরা কি কখনো সাহিত্য শিখে কি লাভ হবে? ওই যে আনন্দ পাবা, রিলস দেখে কি লাভ হয়? এই ফেসবুকে রিলস দেখে কি লাভ হয়? ফেসবুকে রিলস দেখে কোনো ভাল লাগে? মানে কোনো লাভ আছে? কিন্তু আমাদের ভাল লাগে এই জন্য আমরা দেখি, তাই না? এই যে খেলা দেখো, আর্জেন্টিনা, তারপর হচ্ছে তোমার কি ব্রাজিল বললে হারান দেয়, আরে আর্জেন্টিনা ব্রাজিল একদম একদম মানে কি ভর্তা মালায় ফেলে, কি লাভ? তোমাদেরকে ওরা দেখতেছে কখনো আইসা? নাকি তোমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে? কেন দেখো? আনন্দ পাওয়ার জন্য। তো লেখক এই জন্যই বলছে সাহিত্যটা হবে খেলার মতো। যে উদ্দেশ্য তুমি খেলা দেখতেছো আনন্দ পাওয়ার জন্য, সাহিত্যটাও তোমার এমন হইতে হবে যে তুমি যে স্কুল বন্ধ না হলে আমরা কখনো পড়াশোনা করতে আসি, মানে আমরা খেলাধুলা করতে আসি না, এটা আমরা সবাই জানি। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, হ্যাঁ আমাদের আত্মার ভিতরে একটা লীলা খেলা চলবে। মাশাআল্লাহ বলো। তারপরে দেখো, তারপরে এখানে বলতেছে যে সাহিত্য রচনা মানে হচ্ছে আত্মার লীলা। এখানে কি থাকবে? আত্মার লীলা। তোমার নিজের মনের একটা স্বাচ্ছন্দ্য বোধ থেকে তুমি হচ্ছে কি করবা? সাহিত্য রচনা করবা, তাই না? তোমার মনের আনন্দ থেকে সাহিত্য রচনা করবা। তারপরে দেখো, একথা শিক্ষকরা মানে স্বীকার করতে সন্তুষ্ট না। আমাদের শিক্ষকরা কখনো কি এটা মানে স্বীকার করতে পারেন যে সাহিত্য মানে হচ্ছে তোমার মনোরঞ্জন করবে, তোমাকে আনন্দ দিবে? আমাদেরকে তো ধরে বেঁধে, এই যে দেখো আমি তোমাদেরকে ধরে বেঁধে ক্লাস দিচ্ছি কেন? এখানে তো আমি তোমাদের ম্যাডাম, তাই না? তাহলে আমি যে তোমাদেরকে এই সাহিত্য পড়াচ্ছি এটাও কিন্তু একটা সাহিত্য। আমি কেন পড়াচ্ছি যেন তোমরা পরীক্ষায় পাস করতে পারো। আমি কি বলছি আসো আজকে আমরা সাহিত্য খেলা পড়বো অনেক আনন্দ পাওয়ার জন্য, অনেক মজা করার জন্য, আমরা মনোরঞ্জন করার জন্য আজকে পড়বো, এটা বলছি? আমি কিন্তু বলছি যে এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক কঠিন একটা টপিক, আসো তোমরা আমরা এটা পড়ি, তাই না? এভাবে আমি বলছি না তোমাদেরকে? এভাবে কিন্তু আমি তোমাদেরকে বলছি। তার মানে কি, এই যে আমাদের মতো যারা আছে, এই যে আমি নিজে তো বলতেছে যে এই যে শিক্ষকরা এই কথা স্বীকার করতে চান না যে সাহিত্য মানে হচ্ছে মনোরঞ্জন করার জিনিস। কারণ আমরা তোমাদেরকে কিলায়ে ভর্তা বানাইয়ে গুলাইয়ে এটা তোমাদেরকে আমি খাওয়াই দিই। এই যে এটা খাওয়াই দিচ্ছি তোমাদেরকে যেটা তোমরা পরীক্ষায় পাস করতে পারো, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, সুতরাং শিক্ষা এবং সাহিত্যের ধর্মকর্ম যে এক নয় এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া যাক। এখন লেখক বলছে আচ্ছা দেখো শিক্ষা এবং সাহিত্য এই দুইটা যে আলাদা জিনিস, এখন লেখক তোমাদেরকে একদম ক্লিয়ার করে ব্যাপারটা দেখাবেন। প্রথমত তিনি বলছে শিক্ষা হচ্ছে সেই বস্তু, এখানে দেখো শিক্ষা, সেখানে শিক্ষা ভার্সেস সাহিত্য, এই অংশটা তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু সিকিউ পাবা এখানটা থেকে তোমাদের জন্য সিকিউ আসবে। শিক্ষা এবং সাহিত্যের মধ্যে পার্থক্যটা একদম বইয়ের মধ্যে লিখে ফেলবা অথবা খাতার ভিতর নোট ডাউন করে ফেলবা। দেখো শিক্ষা ও সাহিত্যের ধর্ম, আচ্ছা শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য হয়। এখন তোমাদের কিন্তু ক্লাসটা করতে ভালো লাগতেছে না, একটু ফেসবুক থাকলে একটু গেম খেললে ভালো লাগতো না? কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করার জন্য নিতান্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে এসে তোমরা ক্লাসটা করতেছ। তো এই যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে আমি গিলায়া খাওয়াইতেছি। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে। তো একজন সাহিত্য যারা পড়ে থাকে, যারা উপন্যাস পড়ে, নাটক পড়ে, যারা গল্প পড়ে, তারা কি করে থাকে বলতো? তারা আসে কিসের জন্য?
তারা সেখানে সেই সাহিত্যের রসটা নেওয়ার জন্য আসে, সাহিত্যের ভিতরে যে একটা অন্যরকম আনন্দ আছে সেটা নেওয়ার জন্য কিন্তু তারা আসে। তারপরে দেখো কি বলতেছে, কেননা শাস্ত্র মতে সেই রস হচ্ছে অমৃত। যদি তুমি দেখবা যারা বই প্রেমী, যারা বই পড়ে, তাদের কাছে অন্য কোনো নেশা কিন্তু আর কাজ করে না। বই পড়ার নেশা কিন্তু মারাত্মক। আমি তোমাদেরকে বলি, কি যেন বলে, ওই যে হইচইয়ের মধ্যে একটা সিরিজ আছে তোমার, ওই যে একটু থ্রিলার টাইপের কিছু সিরিজ বের হয় না, এগুলাকে কি যেন বলে, আমি ভুলে গেছি ওনার নামটা, মনে পড়তেছে না, কি দাস যেন, ও যে একজন ব্যক্তি যে খুন হয়, খুন হওয়ার পর যে সেটা সে হচ্ছে কাইন্ড অফ কেডি পাঠকের মতো, খুন হওয়ার পর যে খুঁজে খুঁজে বের করে এরকম কিছু। তো ওইটা হচ্ছে, এইটার আমি বইটা পড়ে ফেলছিলাম। তো এটা হচ্ছে তোমার হইচইতে তোমরা দেখবা যে অনেক সিরিজ বের হয়, বাট আমি এটার পুরো বইটা পড়ে ফেলছি। তোমরা বিশ্বাস করো, পুরো শীতকালে আমি মনে হয় 5 দিনে এত মোটা একটা বই পুরো আমি পড়েছি। আমি ব্যোমকেশ পড়ে ফেলছি, পুরো ব্যোমকেশের একটা পার্ট, এত মোটা একটা পার্ট বইটার আমি পুরোটা পড়ে ফেলছি। মানে জাস্ট তোমরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা জাস্ট একটু পড়ো, একটা নেশা, তারপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর তো এই রসটা কিন্তু অমৃত। এই যে সাহিত্যের রসটা, এটা যদি তুমি একবার টাচ করতে পারো, বিশ্বাস করো তোমার ফেসবুক ভালো লাগবে না। আমি পুরো ফেসবুক থেকে, ইউটিউব থেকে, মানে সবকিছু থেকে দূরে ছিলাম। আমি শুধু সারা দিন রাত 24 ঘন্টা, শীতকাল ছিল, আমি রোদের মধ্যে একটা কাঁথা মুড়ি দিয়ে বসে আমি কিন্তু পুরো বই পড়ে শেষ করে ফেলছি, যে ব্যোমকেশ, ঠিক আছে। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। কি করা? মানুষের মনকে বিশ্বের খবর জানানো। কারণ আমরা শিক্ষার মাধ্যমে কি করি জানো, বলতো? শিক্ষার মাধ্যমে আমরা দেশ বিদেশে কি হচ্ছে এবং পুরো বিশ্বের মধ্যে কি কি জিনিস সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারগুলো কি সম্পর্কে কিন্তু আমরা অবগত হতে পারি। কিন্তু সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো। কি করা? মানুষের মনকে আনন্দ দেওয়া, মনকে জাগানো। এটা হচ্ছে, এটা এটা কি বলতো, হ্যাঁ, শার্লক হোমসও কিন্তু অনেক ভালো, তোমরা চাইলে পড়তে পারো, ঠিক আছে। নেশা করা ভালো না, কিন্তু বইয়ের নেশা ভালো, এটা ভালো নেশা। আচ্ছা, কাব্য যে সংবাদপত্র নয় একথা সকলেই জানেন। আমরা জানি যে একটা কাব্য গ্রন্থ এটা কখনো একটা সংবাদপত্র না, তাই না? তাহলে কেন? তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। তো অন্যের কি বলছে, অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। একজন শিক্ষক, সে কি নিজের জন্য আসলে স্টুডেন্ট পড়ায়? সে কিন্তু স্টুডেন্টের জন্যই পড়াচ্ছে। একটা স্টুডেন্ট, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটাকে আমার নিজের জন্য পড়াচ্ছি, তোমরা যাতে পরীক্ষায় পাশ করতে পারো, অর্থাৎ অন্যের কল্যাণের জন্য আসলে টিচাররা কি করে, শিক্ষা লাভ করে থাকে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। লেখক বলছে, কিন্তু এখানে পার্থক্য কি সাহিত্যের সাথে, যে একজন কবির মনের পরিপূর্ণতা, তুমি যখন সাহিত্যটা পড়বা শুধুমাত্র তুমি নিজের জন্য, এই জায়গাটাতে এই যে জ্ঞানটা তুমি অর্জন করলে অথবা এই যে আনন্দটা তুমি পাইলে, এটা কিন্তু কেউ নিতে পারবে না, বিশ্বাস করো, এটা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়, এটি একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। তো লেখক বলতেছে যে সাহিত্যের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ দান করা, শিক্ষা দান করা না। এটা তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝায় দিব। তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই দিই। বাল্মীকিকে, সে হচ্ছে একজন কবি ছিল। তো সে শুরুতে হচ্ছে একজন দস্যু ছিল, মানে একটা ডাকাত ছিল, কিন্তু পরবর্তীতে ব্রহ্মার আদেশে, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মতে যে হচ্ছে জীবের স্রষ্টা, অর্থাৎ স্রষ্টার আদেশে সে পরবর্তীতে সে কি ধর্মের বই লেখা শুরু করেছিল। তো সে একজন কবি। বাল্মীকি আদিতে, অর্থাৎ শুরুর দিকে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য না। অর্থাৎ তিনি কি করেছিলেন, বাল্মীকি একদম শুরুর দিকে তিনি যারা মুনি, যারা ঋষি, মুনি ঋষি কি, অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তিবর্গ, তাদের জন্য সে একটা বই লিখেছিলেন। কি লিখেছিলেন? একটা বই লিখেছিলেন। সে কিন্তু জনগণের জন্য এটা লেখেন নাই। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। তিনি কখনোই চান নাই যে তিনি এই যে মুনি ঋষিদের জন্য এই বইটা লিখতেছেন, কোনোভাবে মুনি ঋষিরা তার বইটা পড়ে জ্ঞান অর্জন করবে, এটা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে তাদের যথাসর্বস্ব এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। তো দেখো বলতেছে যে রামায়ণ আসলে, সে এই যে রামায়ণ কে রচনা করছে, বাল্মীকি। তো এই যে রামায়ণটা সে রচনা করছে, এটা কিন্তু সে কখনো কোনো মানে মুনি ঋষিদের জ্ঞান অর্জনের জন্য করে না। এটা সে সাধারণ ভাবে নর্মালি সে লিখছে, তার উদ্দেশ্য ছিল না কাউকে জ্ঞান দেওয়া। কিন্তু মুনি ঋষিরাও এই বইটা পড়ে এতটা তোমার হচ্ছে
কি মানে তার ভালো লাগছে, কি হয়েছে সেটার প্রমাণ আমরা কিভাবে দেখলাম? রামায়ণ শ্রবণ করে মহর্ষিরা যে কত দূর পর্যন্ত আত্মহত্যা, যে কুশীলব মানে কি? কুশীলব মানে চিনো? অর্থাৎ যাত্রাপালাতে যারা অভিনয় করতো আগেরকার সময়, দেখবা যে রামায়ণ, তারপরে হচ্ছে তোমার মহাভারতের কিছু দৃশ্য, রামায়ণের কিছু কাহিনী, তারপর হচ্ছে ইউসুফ জুলেখার কাহিনী, তারপরে হচ্ছে আমরা দেখতাম আমরা হচ্ছে কি নকশি কাঁথার মাঠ, এই টাইপের যে উপন্যাসগুলো ছিল, এই উপন্যাসগুলো দেখবা যে এগুলো হচ্ছে তোমার যাত্রাপালাতে অভিনীত হইতো, অর্থাৎ রাজা সেজে, বাদশা সেজে, অথবা নায়ক নায়িকা সেজে তারা যাত্রাপালা করতো। তো এইখানে যে ব্যাপারটা বলা হচ্ছে কুশীলব মানে কি, ওই সকল অভিনেতা অভিনেত্রীদের কথা বলা হচ্ছে। তো দেখো লেখক বলতেছে যে বাল্মীকির এই রামায়ণ বইটা যখন অভিনেত্রীরা তারা যখন যাত্রাপালাতে অভিনয় করতো, এটা দেখে মুনি ঋষিরা এত বেশি আনন্দিত হয়েছিল যে তারা কি তাদের নিজেদের কাপড় গা থেকে খুলে ওদেরকে গিফট হিসেবে দিয়ে দিছিল। মানে এতটা খুশি হয়েছিল ওরা যে নিজেদের কপিন মানে কি, মানে আমরা যেটাকে বলা হচ্ছে লেংটি পরে না, মানে তখনকার সময় তো মানুষ এত ভালো পোশাক পরতো না, ধুতির মতো পরতো, তো এই ধুতির মতো এগুলোও খুলে এরা এত আনন্দ হইতো যে এই সব খুলেও হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের তারা দিয়ে দিত। অর্থাৎ এটা জাস্ট বোঝানো হচ্ছে যে তাদের কপিন পেলা, এই যে জামা কাপড়, শরীরের জামা কাপড় পর্যন্ত তারা কি করতো, তারা হচ্ছে সেটা দান করে দিত। রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তার সংক্রামক। অর্থাৎ আনন্দ কি বলতো, এখন আমি যদি ধরো একাধারে হাসতে থাকি, ধরো একটা জায়গায় গিয়ে আমি হি 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 করে হাসতেছি, আমাকে দেখলে দেখবা বাকিরা সবাই হাসতেছে কোনো কারণ ছাড়া, ধরো আমি কারণ ছাড়া হাসতেছি, ওরা আমাকে দেখে হাসতেছে। অর্থাৎ হাসি হচ্ছে এমন একটা জিনিস, এটা সংক্রামক, একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়। আনন্দ ঠিক এমনই একটা ব্যাপার, এটা একটা সংক্রামক, অর্থাৎ একজনের থেকে এটা আরেকজনের মাঝে ছড়িয়ে যায়। তারপরে অপরপক্ষে লাখে একজনের যে যুগ বৈশিষ্ট্য রামায়ণের ছায়া মারান না, তার কারণ সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দিবার জন্য নয়। অপরপক্ষে লাখে একজনে যে যুগ বৈশিষ্ট্য রামায়ণের ছায়া মারান না, তার কারণ হচ্ছে সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার উদ্দেশ্য নয়। তো বাল্মীকি যখন রামায়ণটা রচনা করলো, বাল্মীকি রামায়ণ রচনা করার পর যখন তার রামায়ণ বইটা বাল্মীকি যখন রামায়ণ রচনা করে অনেক বেশি ভাইরাল হয়ে গেল, তখন আরো যারা লেখকরা আছে তাদের তো লোভ লেগে গেছে, তাহলে আমরাও রামায়ণ লিখি, তাহলে আমরা রামায়ণ লিখলে মনে হয় আমাদের বইও এরকম ভাবে সবাই পড়বে। কিন্তু তারা কি করলো, তারা যখন রামায়ণটা রচনা করলো, তারা রামায়ণের মানে প্রেক্ষিতে আরো অনেক বই লিখলো, কিন্তু তারা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য লিখলো, মানুষকে আনন্দ দেওয়ার জন্য লিখলো না, যার কারণে সেইগুলা মানুষ ধরেও দেখে নাই, ওইসব বইয়ের ছায়ার পাশেও কেউ কখনো যায় নাই, এটাই বলতেছে। আনন্দ দেবার জন্য। আসল কথা এই যে সাহিত্য কোশ্চিন কালেও স্কুল মাস্টারের ভার নেয়নি, অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্য কখনো এমন ছিল না যে সে স্কুল মাস্টারের মতো অন্যকে কিছু একটা শিখাবে। এতে দুঃখ করবার কোনো কারণ নাই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টাররা একালে সাহিত্যের ভার নিয়েছেন। আমরা কি করি বলতো, আমরা অপরিচিতা তোমাদেরকে পড়াই, বিভীষণের প্রতি মেঘনাদ তোমাদেরকে পড়াই, আমরা সাহিত্য কলা খেলা পড়াচ্ছি, আমরা বিলাসী পড়াই, বরং এই জিনিসগুলো তোমরা আনন্দের সাথে পড়ার, তোমাদের এই জিনিসটা তোমাদের আনন্দের সাথে পড়ার কথা ছিল, তাই না? কিসের সাথে? আনন্দের সাথে। কিন্তু এখন আমরা কি করতেছি, তোমাদেরকে এমন গেলাইতেছি, এই পড়, বিলাসী এ করছে, মৃত্যুঞ্জয়ের এটা হইছে, ওরে ওরে সাপে কামড়াইছে, এই মৃত্যুঞ্জয় ডুম পাড়া গেছিল, এই এটা পড়ো ওটা পড়ো, এইভাবে কিন্তু তোমাদেরকে আমরা পড়াচ্ছি। বরং সাহিত্যটার উদ্দেশ্য এমন হওয়া উচিত ছিল যে তোমরা আনন্দ নিয়ে বিলাসী গল্পটা পড়বা, তোমরা আনন্দ নিয়ে অপরিচিতা পড়বা। অপরিচিতা গিয়ে পড়তে হবে না যে অপরিচিতার বয়স কত ছিল, অপরিচিতাদের যখন বিয়ের পিড়িতে বসে তখন তার বয়স কত ছিল, এগুলো তোমার মুখস্থ করতে হবে না। তো যার কারণে এটা কি হয়েছে বলতো, সাহিত্যটা এখন এমন হয়ে গেছে, কোন গল্পে কতটা ঋতু ছিল, কে কার উক্তি কে করছে, কার কখন বিয়ে হয়েছে, নায়িকার বয়স কত ছিল, নায়কের বয়স কত ছিল। আচ্ছা একটা সহজ কথা বলো তো, এই জিনিসগুলোর কি আদৌ আমাদের জীবনে কোনো দরকার আছে? এই জিনিসগুলোর কি আদৌ আমাদের জীবনে কখনো দরকার আছে? কখনো দরকার নাই। কিন্তু এখন আমরা কি করছি, আমরা এইসব পড়ে আমাদের নিজেদের জ্ঞানটা কিন্তু আমরা অন্যদিকে অর্জন করতে পারতাম, কিন্তু এগুলো করে করে আমরা আরো সব শেষ করে ফেলতেছি। তো লেখক বলতেছে এখন স্কুল মাস্টাররা তোমাদেরকে সাহিত্য পড়ানোর দায়িত্বটা নিছে, কারণ ওই যে বসে বসে পড়বা যে তাহারেই পরে মনে কবিতার মধ্যে কোন ঋতুর কথা বলা হয়েছে, তাহারেই পরে মনে কবিতায় লেখিকা কেন মন খারাপ করে বসে আছে, তাহারেই পরে মনে কবিতায় হচ্ছে কি কি
এই কি হাওয়া কোন দিকে বইতেছে, আম আম গাছে কি আম ধরছে কিনা, লেবুর গন্ধ আসতেছে কিনা, এই জিনিস তোমাকে হচ্ছে এখন মুখস্থ করা লাগতেছে। বরং এই জিনিসগুলো আমাদের ফিল নিয়ে পড়ার কথা ছিল, আনন্দ নিয়ে পড়ার কথা ছিল, তাই না? তারপরে দেখো এই জিনিসটাই লেখক জাস্ট এটা একটা ক্রিটিসাইজ করছে আর কি। তিনি কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এই যুগের স্কুল এবং তার মাস্টার। অর্থাৎ এখন আমাদের কেন সাহিত্য পড়তে ভালো লাগে না বলতো? কেন আমাদের কেন আমাদের সাহিত্য পড়তে ভাল লাগে না? কারণ বইয়ের মধ্যে যে সাহিত্য দিছে এইয়া মুখস্থ করতে করতেই তো হলো আমগো জীবন জায়গা। তা আমাদের আর কি, আমাদের আর সাহিত্য পড়তে ভালো লাগে না। জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে খালি মুখস্থ করতে করতে। যে কি অনুপম, অনুপমের বাপ কি ছিল, অনুপমের মা কি ছিল, এই ছিল ওই ছিল, এগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার আছে? তো এইসব কারণে কিন্তু এখন আমাদের সাহিত্য পড়তে ভাল লাগে না। কাব্য পড়বার ও বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো এবং বুঝানো। কাব্য হচ্ছে বুঝে বুঝে আনন্দ লাভ করার জিনিস। কিন্তু আমরা কি করি? আমরা টিচাররা বলি এই পড়, এই বলো তো অনুপম কি, অনুপম যখন কি রেল স্টেশনে গেছিল তখন কি ফালায় আসছিল, এই বলো তো অনুপমের বয়স কত ছিল, এই ছিল ছিল। আমরা শুধু তোমাদেরকে এগুলা পড়াই, তাই না? আমরা কি করি? হ্যাঁ, আমরা তোমাদেরকে এইসব পড়ায় থাকি। তো লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার একটা দণ্ডায়মান। তাহলে দেখো এখানে হচ্ছে বেচারা তোমরা, হ্যাঁ আমি ধরলাম এটা এইচএসসি 26, এটা ধরলাম এইচএসসি 26, ঠিক আছে? এইচএসসি 26, আর এখানে হচ্ছে আবিদ আপু, এখানে হচ্ছে আবিদ আপু। আর এখানে তোমার ফেভারিট একজন লেখকের নাম বলো, তোমার ফেভারিট একজন লেখকের নাম বলো, তার নাম বলি। আচ্ছা তাহলে ধরো আমি ধরলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। হ্যাঁ আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো এখন বলো রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ, এখানে তোমার টিচার আবিদ আপু, আর এখানে তোমরা। এখন আমি তোমাদেরকে টানতেছি, এই ভালো করে পড়, ভালো করে পড়, ভালো করে পড়, এইচএসসি তে প্লাস পাইতে হবে, এসএসসি তে প্লাস পাইতে হবে, এইচএসসি তে এ প্লাস, ভালো করে পড়। আর রবীন্দ্রনাথ বলতেছে বাবা আসো, বাবা আসো, সাহিত্য পড়ো, এখানে অনেক আনন্দ, এখানে অনেক মজা। এখন তোমরা কই যাবা? এখন তোমরা টানাটানির মধ্যে পড়ে গেছো না? তোমরা কি হয়েছে? তোমরা কিন্তু একটা টানাটানির মধ্যে পড়ে গেলা। তো এটাই বলতেছে যে এখন আসলে এখন কি হলো, লেখক এবং পাঠকের মধ্যে স্কুল মাস্টাররা হচ্ছে একটা দ্বন্দ্বয়মান। স্কুল মাস্টাররা কি, আমি মাঝখান দিয়ে দাঁড়ায়া তোমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দিলাম, ঠিক আছে? তো তারপরে দেখো কি বলতেছে, এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলের তো দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। তো এই যে আবিদাপুর মতো এইসব দুষ্টু শিক্ষকদের জন্য আসলে দেখা যায় এই টাইপের শিক্ষকগুলা এত খারাপ, এত পরিমাণে খারাপ। এরা কি করে? এরা স্টুডেন্টদেরকে খালি বই মুখস্থ করতে বলে, যার কারণে তারা সাহিত্য পড়তে পারে না। তারপরে দেখো কি বলতেছে, স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাইনে, শুধু তার গুণ শুনি। তো আমরা কি বলি, এই যে ধরো তোমরা আজকের ক্লাসের মধ্য থেকে কিন্তু, হ্যাঁ আজকের ক্লাসের মধ্য থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। এই যে আজকের ক্লাসের মধ্য থেকে আমি তোমাদেরকে কি বলতেছি, সাহিত্য পড়লে এই হয়, সাহিত্য পড়লে সেই হয়, তোমরা যদি সাহিত্য পড়ো আনন্দ পাবা, এই পাবা সেই পাবা। আমি কিন্তু সাহিত্যের গুণাগুণ করতেছি, তাই না? আমি কিন্তু তোমাদের সাহিত্যের গুণাগুণ করতেছি। কিন্তু তোমাদেরকে কি স্কুল ঘরে তোমরা কি করো, এই যে লাইভ ক্লাসে তোমাদেরকে আমি কাব্যের রূপ দেখতে কি করতেছি, তোমরা কাব্যের অর্থাৎ সাহিত্যের যে মজার রূপটা এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা এটার গুণাগুণ শুনতে পারতেছো। সো রিলেটেবল। আজকের ক্লাসের মধ্যে দেখো আমি তোমাদেরকে সাহিত্যের এত গুণাগুণ বলতেছি, এত গুণাগুণ আমি তোমাদেরকে বলতেছি। তো এই যে দেখো কাব্যের যে একটা রূপ আছে, একটা রস আছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারতেছি না। টিকা ভাষ্যের প্রাসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি, কিন্তু সে কি বস্তু তা চিনি নে। তো আমরা কি করি, টিকা ভাষ্য মানে কি শব্দার্থ। এই যে আমি তোমাদেরকে গল্পের শুরুতেই বললাম যে দেখো এই শব্দার্থের অংশ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, শব্দার্থ থেকে কিন্তু তোমরা সবকিছু মুখস্থ করে ফেলবা। এটা কিন্তু আমি তোমাদেরকে কি করলাম বলতো, আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসটা বললাম, শুরুর দিকেই বলে ফেলছি। তো এই যে শব্দার্থ এগুলো মুখস্থ করে কি আদতে তোমার কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। দেখো তো এই টিকা, এই শব্দার্থ এগুলো আসলে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি, কিন্তু এই কাব্যটা যে আসলে কি, এই কাব্য জিনিসটাকে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরের কয়লায় হীরার সবর্ণ না হলেও সগুত্র। তো আমাদের শিক্ষকদের প্রাসাদে অর্থাৎ আমরা স্কুলে গিয়ে এই জিনিসটা
শিখে আসছি যে পাথর এবং কয়লা, ঠিক আছে, এটা হীরার স্ববর্ণ না হলেও স্বগোত্র। সেটা কি বলতো? কারণ সবটা এই পাথরের কয়লা, এই কয়লাটা যেমন পাথরের মধ্য থেকে আমরা বের করি, হীরাও কিন্তু আমরা পাথরের মধ্য থেকেই আনি। তো এবং এই পাথরের আর হীরা, এই পাথরের কয়লা আর হচ্ছে আমাদের হীরা, এটার যদিও দুইটার রং দুই রকম, হীরার রং সাদা আর হচ্ছে তোমার কি কয়লার রং কি কালো, কিন্তু তারপরেও জানি যে তাদের আসলে কি উৎপত্তিটা এক স্থান থেকে, পাথর থেকে কিন্তু, তাই না? কয়লা যেমন আমরা পাথর থেকে পাচ্ছি, ঠিক তেমনই কিন্তু আমরা কি পাচ্ছি, মানে পাথরে কয়লা কিন্তু বলছে। এখন তোমরা আবার বলবা যে কয়লা তো আমরা গাছ টাছ এগুলো পুড়াইলে পাই, তো এখানে পাথরে কয়লার কথা বলছে, যে পাথরে কয়লাটা যেমন আমরা পাথর থেকে পাই, ঠিক তেমনি পাথর থেকে কিন্তু আমরা কি পাই বলতো, আমরা হীরা পাই। কিন্তু এই দুটার কালার ভিন্ন হলেও তাদের কিন্তু জন্মস্থানটা এক। অপরপক্ষে হীরক এবং কাঁচ যমজ হলেও সহোদর নয়। আর অন্যদিকে দেখো হীরা, একটা হীরা ডায়মন্ড আর একটা কাঁচ, এই দুইটা দেখতে একরকম হলেও তাদের মূল্য কিন্তু এক না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এর একের জন্ম পৃথিবীর গর্ভে আর অপরটি মানুষের হাতে। হীরাকে আমরা কি একদম নিচ থেকে নিয়ে আসি না, হীরাকে আমরা কল্পনা করি যে এটা একদম মাটির নিচ থেকে আসছে, আর কাঁচ হচ্ছে আমরা নিজেরা বানাই, এবং এই উভয়ের ভিতর একটা দাগ কুমড়ার সম্পর্ক আছে। এই হীরা এবং কাঁচ, দেখো কয়েকদিন আগেও ডায়মন্ড ওয়ার্ল্ডের মধ্য থেকে একটা এরকম গুঞ্জন ছড়াইছিল যে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে যত হীরা বিক্রি করা হয় এগুলো নাকি সব কাচের পাথর, অর্থাৎ কাঁচ দিয়ে ঢুকে এগুলো তারা বানায় এটা ডায়মন্ড বলে বিক্রি করতেছে। তো দেখো তাহলে এই হীরা আর কাচের মধ্যে কিন্তু একটা দাগ কুমড়ার সম্পর্ক, অর্থাৎ একটা বিরোধী সম্পর্ক আছে। অথচ এত জ্ঞান, এই যে আমরা এত কিছু বুঝতেছি, আমরা জানি যে কয়লা আর তারপর হচ্ছে পাথর, না কয়লা তারপর হচ্ছে হীরা, এই দুইটা এক না। আমরা জানি কি যে হীরা এবং কাঁচ এক না। এই যে এত জ্ঞান আমাদের মাথায় আছে, কিন্তু তার সত্ত্বেও কি হয় বলতো, এত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা সাহিত্যে কাঁচকে হীরা এবং হীরাকে কাঁচ বলে নিত্য ভুল করি। কারণ কি বলতো, কারণ সাহিত্যের মধ্যে যেটা হীরা, যে জিনিসটা হীরা, যেটা ভালো ভালো লেখকরা যে এত লেখা লিখে থাকেন, সেই লেখাগুলো আমরা কখনো পড়ি না। ওই যে আমাদের মহাবিজ্ঞানী মহাসম্রাট কাফি, মিস্টার কাফি ভাইয়ের লেখা আমরা পড়ি। আমরা দেখা যায় কি ওই যে কি মুশতাক এবং তিশার যে বই বের হয় সেগুলো আমরা পড়ি। তারপর হচ্ছে দেখি কন্টেন্ট ক্রিয়েটররা আবার বই লিখে, তাদের বই আমরা পড়ি। তারপর ব্লগাররা বই লিখে, সেই বই আমরা পড়ি। কিন্তু আসলে রবীন্দ্রনাথ, তারপরে হচ্ছে তোমার এসব মানে আজে বাজে জিনিস না পড়াই ভালো। তো এখানে আসলে লেখক, এটাই আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে সাহিত্য অঙ্গনে আসলে আমরা এমন হয়ে গেছি যে একটা কেউ ভাইরাল হলে তার বই কেনার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু বড় বড় লেখকদের বই আমরা পড়তে চাই না। অর্থাৎ হীরা এবং কাচের মধ্যে আমরা পার্থক্য করতে পারি না, এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে, হীরা এবং কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে আমরা তিল মাত্র দ্বিধাবোধ করি না। একজন ভালো লেখকের লেখার সাথে কিন্তু আমরা কি করি, ডক্টর সাবরিনা, হ্যার বই নাকি অনেক বিক্রি হয়, ডক্টর সাবরিনার বই, এবং হচ্ছে কি এই যে ধরো কয়েকদিন আগে একটা মেয়ের বই অনেক বেশি সবাই পছন্দ করছিল, কি যেন বইটার নাম মনে নাই, তোমরা পড়ছো? একটা বই অনেক বেশি হয়েছিল না, কি যেন, আমি যদিও পড়ি নাই, কি যেন না, আল্লাহ নাম মনে থাকে না আমার, ঠিক আছে। তারপরে দেখো, কেননা ওরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। তো বলতেছে যে আমরা আসলে হীরা এবং কাচের যে পার্থক্যটা, এটা কিন্তু আমরা বৈজ্ঞানিক ভাবে আমরা সবাই জানি, কিন্তু আমরা কি করতে পারি না বলতো। হ্যাঁ, পদ্মজা, এই পদ্মজাটা কিন্তু অনেক বেশি হয়েছে। তো পদ্মজা যদিও এটা পাঠক সমাজ সাধারণ মানুষ অনেক ভালোভাবে নিছে, এখন পদ্মজার সাথে যদি তুমি ডক্টর সাবরিনার বইয়ের মিল করে ফেলো তাহলে তো আসলে হবে না। তো লেখক বলতেছে যে আমরা বৈজ্ঞানিক ভাবে এত কিছু জানার পরও আমরা এই ভুলগুলো করে থাকি। সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। তো লেখক বলছে সাহিত্য কখনো তোমাকে কোনো জিনিস শিখাবে এটা ভেবে তুমি কখনো সাহিত্য পড়বা না। তুমি জাস্ট তোমার মনে আনন্দ লাভের জন্য তুমি সাহিত্য পড়বা, কেননা মনোজগতের শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টোটা। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা। এটা মনে রাখবা, একজন কবির কাজ হচ্ছে একটা কাব্য রচনা করা, আর একটা শিক্ষকের কাজ কি, আমাদের কাজ কি বলতো, প্রথমে এই গল্পটা খুললাম, আজকে বললাম যে গল্পে আছে, তারপর এটাকে আমরা ভেঙে 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 তোমাদেরকে লাইন বাই লাইন বুঝাইলাম,
তারপরে তার তত্ত্ব আবিষ্কার করা এবং প্রচার করা, অর্থাৎ তার ভিতরে কি আছে সবগুলো তোমাদেরকে প্রচার করাচ্ছি এবং তোমাদেরকে বসায় বসে আমি খাওয়াচ্ছি না। তো এটা হচ্ছে একজন শিক্ষকের কাজ। এইসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও কিন্তু সাহিত্যের কাজ না। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গরুর হাতের বেতও নয়, গুরুর হাতের বেতও না, অথবা হচ্ছে কোনো খেলনাও না। তাহলে সাহিত্যটা আমাদেরকে কি উদ্দেশ্যে রচনা করতে হবে? সাহিত্য রচনা করতে হবে এমন একটা উদ্দেশ্য যে সেটা সবাইকে আনন্দ দিতে পারবে। বিচারের সাহায্যে যে এতক্ষণ ধরে এত যুক্তি দিলেন প্রমোদ চৌধুরী, এত যুক্তি দিলেন, এত তর্ক করলেন, এত উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালেন, এত কিছু বুঝালেন, তো এই বিচারের সাহায্যে লেখক এখন এটা প্রমাণ করছেন যে তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। তো বলতেছে আসলে সাহিত্যের স্বাদটা যে কেমন, সাহিত্যের স্বাদ যে কেমন, সাহিত্যের স্বাদটা যে কেমন সেটা তুমি তোমার অনুভূতি দিয়ে সেটা উপলব্ধি করতে পারবা। সেটা তুমি তর্কে গিয়ে কখনো এটা মানুষকে বুঝাইতে পারবা না। এখন আমি তোমাদেরকে অনেক কিছু বুঝাইলাম, আজকের ক্লাসে বুঝানোর পর তোমাদের মনে হচ্ছে না বই টই পড়ে ফারিয়ে ফেলবো, দাদা আজকে সেই বই পড়বো, আজকে এই করবো সেই করবো, এরকম একটা তোমাদের ভিতরে কিন্তু কি চলে আসছে, ইন্টেনশন একটা চলে আসছে, কিন্তু দেখবা এখন গেলে তোমরা এটা ভুলে যাবা। অর্থাৎ এই তর্ক দিয়ে যুক্তি দিয়ে এই জিনিসটা আমি তোমাদেরকে ফিল করাইতে পারবো না। তোমরা যখন বই পড়বা অনুভূতি করতে পারবা, তখনই তোমাদের অনুভবে যখন জিনিসটা আসবে তখনই শুধুমাত্র কিন্তু তোমরা কি করতে পারবা বলো তো? হ্যাঁ, মনে হচ্ছে না? তাহলে আমি ব্যর্থ। আচ্ছা, আর তর্ক দিয়ে সেটা তুমি কখনো কারো মনের মধ্যে নিতে পারবা না। সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ অনুভব করে। তাহলে সাহিত্যের মধ্যে আমাদের আত্মা কি করে? নাচানাচি করে, আমাদের আত্মা নাচানাচি করে এবং সেই খেলার আনন্দটা সে উপভোগ করে। শুধুমাত্র এই আত্মাটাই সেই খেলাটা আনন্দটা অনুভব করতে পারে। তবে এই কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্ট করা আমার অবাধ্য। লেখক বলতেছে তোমরা যদি এটা উপলব্ধি করতে না পারো, আসলে আমি যে এতক্ষণ ধরে এত বকবক করলাম এগুলো আমার ব্যর্থ। তারপরে দেখো কি বলতেছে, একদম লাস্ট লাইন, এইসব কথা শুনে আমার জৈনক মানে হচ্ছে তার একজন বন্ধু আর কি, মানে সাধারণ একজন বন্ধু। তো শিক্ষা ভক্ত এক বন্ধু, তার এক বন্ধু এই যে এতগুলো কথা যে সে লিখলো, এগুলো পড়ার পর, এগুলো শোনার পর তার বন্ধু বলতেছে যে তার বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হইলো যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ এটা দ্বারা লেখক এটাই বুঝাইতে চাইছে, তুমি যদি আসলে উপলব্ধি করতে না পারো, তোমাকে আমি বলে কয়ে যুক্তি দিয়ে কিচ্ছু বুঝাইতে পারবো না। কারণ তার এতক্ষণ ধরে এত কথা বলার পরও তার বন্ধু এটা ভাবতেছে যে সাহিত্য খেলার ছলে মানুষকে শিক্ষা দিয়ে থাকে। ঠিক আছে? ওকে, এখন বলো এই টপিকে লাইন বাই লাইন তোমাদেরকে একদম ব্যাখ্যা করে দিলাম। এই টপিক নিয়ে কি তোমাদের কারো কোনো কি কোশ্চেন? অথবা আমি জানি ফার্স্ট যখন একটা গল্প তোমরা পড়ো তখন কিন্তু এই গল্পটা আমাদের কাছে, তারপরে চলো আমরা এখন চলে যাই আমাদের কিসে বলো তো? এখন আমরা চলে যাব এবং তোমাদেরকে বলছিলাম না আমি দুইটা পিডিএফ দিব। দেখছো একটু আগে কিন্তু একটা পিডিএফ তোমাদেরকে, যেটা বইয়ের একদম সরাসরি দাগানো পিডিএফ, এবং এটা তো দিয়ে দিব, সাথে সাথে তোমাদেরকে দেখো আরো একটা জিনিস দিব। সেটা কি দেখো তো, এই যে দেখো পুরো বইয়ের কোন কোন জায়গার কোন কোন লাইন তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি একদম দেখো, যেটা এরকম এই যে পিঙ্ক কালারের পেন দিয়ে যেটা দাগানো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলা, আর এই যে তোমার ধরো একটু অরেঞ্জ কালার যেটা সেটা একটু লেস ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিব। এটা কিন্তু চাইলে তুমি হচ্ছে কি করতে পারবা, এই যে এরকম বড় করতে পারবা, এই যে বড় করে তুমি কিন্তু এই জিনিসগুলো কি করতে পারবা, পড়তে পারবা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব, অর্থাৎ এই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা কি বাঁকা হয়ে গেল? আয় হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু তোমরা যতগুলো লাইভ দিব তোমাদের, নেক্সট আমি হয়তো ব্যাকরণের কোনো টপিকের উপর তোমাদের লাইভ নিব নেক্সট লাইভটা, তো সেখানেও তোমাদেরকে আমি একদম প্র্যাকটিস শিট হতে ধরে সবকিছু দিয়ে দিব। তারপরে ধরো এই যে প্রত্যেকটা লাইন কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এখন চলে যাব আমরা আমাদের এমসিকিউ পার্টে। দেখো শব্দার্থ, দেখো এই শব্দার্থগুলো আমি তোমাদেরকে পড়াই নাই, কিন্তু এই শব্দার্থের কোন কোন জায়গা তোমার জন্য ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, তাই না? তারপরে দেখো এই যে শব্দার্থের কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে সব দাগিয়ে দিয়েছি, পাঠ পরিচিতি থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সব কিন্তু দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো এখন আমরা চলে যাব আমাদের এমসিকিউ পার্টে। যারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তাদের জন্য এমসিকিউ গুলো অ্যানসার দেয় একদম নামগুলো পড়বো। তাহলে বলো প্রথম প্রশ্ন,
পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন, বাক্যটি কোন প্রবন্ধের অন্তর্গত? পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন, এটা ওমা হায় খোদা উড়ে যায়, হাওয়া মে উড়তা যায়, একটা গান আছে না, মোরা লাল, দেখো এটা কিন্তু উড়ে গেছিল, মোরা লাল দুপাট্টা মরমর কে, দেখছো এটা উড়ে যাইতেছিল, তো এটা একটু জায়গায় নিয়ে আসছি। তারপরে দেখো বলো, তোমাদেরকে বোরিং লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে তোমাদের ক্লাস করাইতে, আমার কখনো বোরিং লাগে না তোমাদের ক্লাস করাইতে, তাই না? অনেক মজা, আমরা কিন্তু ক্লাসে অনেক মজা, আমাদের পেট বেজে আমরা আরো বেশি মজা করি। তারপরে দেখো, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন এবং তিনি বান্দরও গড়তে পারেন, এতে কার প্রশংসা কীর্তিত হয়েছে বলো তো? বড় মাপের শিল্পীদের, শিক্ষকদের, ছোট মাপের শিল্পীদের নাকি গায়কদের? কার প্রশংসা করা হয়েছে বলো? সবাই সবাই সবাই। এখানে বলছে যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন এবং বাদরও গড়তে পারেন, অর্থাৎ যারা বড় মাপের শিল্পী হয় তারা কখনো ছোট ছোট কাজগুলোকে তারা ঘৃণার দৃষ্টিতে দেখে না। তারা যেরকম মাটি টিপে টিপে তারা পুতুল বানাইতে পারে, তারা ঠিক তেমনই পাথর ভেঙে ভেঙে তারা ভাস্কর্যও কিন্তু বানাইতে পারে, ঠিক আছে? আনিক না অনিক, ওকে অনিক। তারপরে দেখো তাহলে বড় মাপের শিল্পীর কথা বলা হয়েছে। তারপরে দেখো সাহিত্য খেলা প্রবন্ধে 10 দিক বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এই যে বলছিল না যে 10 দিকে বিচরণ করার কি মানে ইচ্ছা বা সাগুক্তি আমাদের সবার থাকে, তাই না? আমাদের 10 দিকে যাওয়ার ইচ্ছা কিন্তু সবার থাকে। এই 10 দিক বলতে কি বোঝানো হচ্ছে? বিষয় নির্বাচনের প্রসঙ্গ, বড় মাপের শিল্পীর বৈশিষ্ট্য, সাহিত্য চর্চার অনুপ্রবেশ নাকি ইতর শিল্পীর বৈশিষ্ট্য বলো তো? ভুল হয়েছে। সাহিত্যকলা প্রবন্ধে যে 10টা দিকের কথা বলা হয়েছে, অর্থাৎ সাহিত্য অঙ্গনে যে অনেকগুলো বিষয় আছে না, গদ্য পদ্য, আমি বলছিলাম কিন্তু তোমাদেরকে যে হচ্ছে কি বলতো, গদ্য আছে, তারপর হচ্ছে পদ্য আছে, তারপর হচ্ছে কবিতা আছে, নাটক আছে, উপন্যাস আছে, তারপর হচ্ছে নাটক, এই যে দেখো নাটক আছে, তারপর হচ্ছে উপন্যাস আছে, তাই না? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। তো এখানে তো লেখক বলছে প্রত্যেকটা অঙ্গনে যাওয়ার মতো কি সুযোগ কিন্তু তোমার আছে, প্রত্যেকটা অঙ্গনে কিন্তু তুমি চাইলে যেতে পারো, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে বিষয়টা নির্বাচন করতে হবে, তোমাকে একটা বিষয় চুজ করতে হবে যে তুমি আসলে কোনটাতে পারদর্শী, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? বিষয় নির্বাচনের প্রসঙ্গ, বিষয় নির্বাচনের প্রসঙ্গ। এই যে এখন আবার সবাই লিখতেছে, তোমরা বুঝতে পারছো? দেখো দেখো প্রথমত তোমাদের ভুল হইতে পারে, ভুল হইলেও তোমরা অ্যান্সার করবা, কারণটা কি বলতো? কারণ হচ্ছে ভুল থেকেই মানুষ কিন্তু শেখে। তো এই যারা ভুল করছো তারা কিন্তু পরবর্তীতে আর কখনো ভুল করবা না, ঠিক আছে? তারা কিন্তু আর কখনো ভুল করবা না। তারপরে দেখো অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে ওঠার চেষ্টাটাই কিসের কারণ বলতো? এটা কিন্তু বলছিলাম, তোমার লিমিটেশন থেকে যখন তুমি উঁচু লেভেলে যাইতে চাবা, উচ্চাকাঙ্ক্ষা যখন তোমার আসবে, যে নেকলেস গল্প কিন্তু আমি পড়াচ্ছি অলরেডি আমার স্টুডেন্টদেরকে, আমার যারা বাংলা ব্যঞ্জনে আছে, তো নেকলেসের ভিতরে কিন্তু আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে উচ্চাকাঙ্ক্ষা তোমাকে আসলে পতনের মূলে নিয়ে আসবে। তো এটার জন্য কি এটা আসলে আচ্ছা, তারপরে দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। কোন রাজ্যে খেলা করবার অধিকার সকল আছে বলতো? কলা রাজ্যে, শিল্প রাজ্যে, বিজ্ঞান রাজ্যে নাকি চিত্র রাজ্যে? কোন রাজ্যে খেলা করার ইচ্ছা মানে খেলা করা না, কলা রাজ্যে, ঠিক আছে? এটা বইয়ের একদম লাইন থেকে কোশ্চেন আসছে পায়েল, তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, আরাফাত, মাশফিক, তামিন, হ্যাঁ, সাকিউল, ঠিক আছে, সাদিয়া, ভেরি গুড। তারপরে প্রশ্নটা দেখো, হিন্দু ধর্মের বিভিন্ন জাতির মধ্যে কোনটা উচ্চ শ্রেণীর বলা হয়েছিল? আমি তোমাদেরকে শুরুর দিকে বলছিলাম যে একটা কথা বলছিল ব্রাহ্মণ শূদ্র, এখন বলো আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, ব্রাহ্মণ শূদ্র, তার মধ্যে উচ্চ জাতি কোনটা? তারপরে চলো, তারপরে দেখো তাহলে হিন্দু ধর্মের বিভিন্ন জাতির মধ্যে কোনটি উচ্চ শ্রেণীর জাতি? ব্রাহ্মণ, ঠিক আছে, বা ব্রাহ্মণ। তারপরে দেখো সাহিত্যের খেলা প্রবন্ধ অনুসারে 10-এর হাততালির প্রত্যাশা রাখে কারা? গায়কেরা, লেখকেরা, নর্তকীরা নাকি নায়কেরা? বলো, সাহিত্য লেখা প্রবন্ধে অনুসারে হাততালির প্রত্যাশা কারা রাখেন বলতো? কারা রেখে থাকেন? যারা গায়ক, যারা লেখক, যারা নর্তকী নাকি যারা নায়ক? ভেরি গুড, ভেরি গুড, লেখকরা। তো লেখক বলছে যারা লেখক, আসলে যারা লেখালেখি করেন তাদেরও অনেক সময় দেখা যায় যে, তো দেখো এই লেখকরা কিন্তু বাহবা পাওয়ার জন্য তারা কি করে থাকেন? তারা অনেক সময় বাহবা পাওয়ার জন্য তারা কি হাততালির প্রত্যাশা রাখেন। তারপরে এগুলো সবগুলো উত্তর দেওয়া আছে, আমি তোমাদের উত্তর দেওয়া আছে যেতে জাস্ট আমি অপশনগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে করে বুঝাই দিচ্ছি।
বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো কার নৈত্য নৈমিত্তিক কর্ম বলতো? আমরা দেখছিলাম যে বিশ্ব মানবের মানুষের সঙ্গে নিত্য নতুন যারা সম্পর্ক স্থাপন করে তারা হচ্ছে কারা? তারা হচ্ছে তাদের কারা এই বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতায়? তারা হচ্ছে কি বলতো? কবিমন। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য কি বলতো? ভালো কিছু করা, অতি মহৎ, উৎকৃষ্ট, নিকৃষ্ট। তো এই দেখো এই তিনটা কিন্তু একদমই সিমিলার অর্থ। ঠিক আছে, একদম প্রায় কাছাকাছি কাছাকাছি, তাই না? এটা তোমাদেরকে কিন্তু এই যে কাছাকাছি কনফিউশন করে ফেলে, কনফিউজড করে ফেলে। তো এখানে মনে রাখবা বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য কিন্তু অতি মহৎ। তারপরে দেখো সাহিত্যে মানবাত্মা খেলা করে কেন? বলো, মানুষের আত্মা কেন খেলা করে? সাহিত্য মনোরঞ্জন করে বলে, সাহিত্য নীরস বলে, সাহিত্যে আনন্দ আছে বলে, নাকি সাহিত্য খেলার মতো বলে? মানবাত্মা খেলা করে কেন বলতো? কারণ সাহিত্য খেলার মতো বলে, যেহেতু সাহিত্যটাকে লেখক খেলার সাথে তুলনা করেছে, আর এই খেলার মধ্যেই কিন্তু আনন্দ আছে, মনোরঞ্জন আছে, সবকিছু আছে। এই জন্য লেখক সাহিত্যটাকে তিনি কি মানবাত্মার খেলা হিসেবে দেখে থাকেন। গীতের মর্ম বুঝেন না, গীতার মর্ম বুঝেন না। কে বুঝেন না বলতো? যারা লাভের আশায় লেখনী ধারণ করে, নাকি বিনা লাভে যে লেখনী ধারণ করে, অনর্থক যে লেখে, নাকি আনন্দের জন্য যে লিখে? দেখো, যারা লাভের আশায় লেখনী ধারণ করে তারা কখনো গীতের মর্ম বুঝেন না, তারা কখনো গীতার মর্ম বুঝেন না। তারপরে দেখো কবির সৃষ্টি ও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। কথাটা বলতে কি বোঝানো হয়েছে? কবির সৃষ্টি ও এই বিশ্ব সৃষ্টির মানে বিশ্বটা কিভাবে স্রষ্টা করে? ব্রহ্মা, ব্রহ্মা বা হচ্ছে কি ঈশ্বর। তো ব্রহ্মা যখন এই বিশ্বটা সৃষ্টি করেছিলেন তার উদ্দেশ্য ছিল একটা লীলা খেলার মতো, তাই না? তাহলে এই কবির সৃষ্টিটার উদ্দেশ্য কিন্তু ঠিক এরকম হইতে হবে, অর্থাৎ সমান উদ্দেশ্য, সমমর্যাদা, নাকি সম আনন্দ, সম অধিকার। কবির সৃষ্টিটা বিশ্ব সৃষ্টির অনুরূপ কেন হচ্ছে? কারণ স্রষ্টা যেরকম যেই উদ্দেশ্যে তিনি হচ্ছে, যে উদ্দেশ্যে স্রষ্টা পৃথিবী সৃষ্টি করেছেন, একজন কবি কিন্তু সেই উদ্দেশ্যেই কি করে থাকেন? সাহিত্য রচনা করে থাকেন। এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি বলতো? দেখছো প্রশ্ন কিন্তু অলরেডি চলে আসছে, একদম সহজ। যারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য এটার এমসিকিউ কোনো ব্যাপারই না। কাব্য জগতে যার নাম আনন্দ তার নাম বেদনা কেন বলতো? কারণ লেখক এবং পাঠকের সমন্বয়ের অভাব, পাঠকের নির্বুদ্ধিতার জন্য, পাঠকের রুচি পরিবর্তনের জন্য, নাকি কাব্য জগতের সীমাবদ্ধতার জন্য? বলো। দেখো কাব্য জগৎটাতে আমরা কি করে থাকি? আমরা ভালো জিনিসও লিখি, খারাপ জিনিসও লিখে থাকি। মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্য যখন তুমি একটা কিছু লিখবা, তখন যার মনোরঞ্জন করার জন্য তুমি এই সাহিত্যটা রচনা করলা, সে যদি পোল্টি খায়, তার যদি আর ভালো না লাগে, অর্থাৎ তার যদি রুচির পরিবর্তন হয়, তখন কিন্তু তোমার কাছে ব্যাপারটা কষ্টকর হবে। অর্থাৎ পাঠকের রুচির পরিবর্তনের জন্যই হচ্ছে কি যে এই জন্য লেখক বলতেছে এখানে আনন্দ আছে, এখানে বেদনাও কিন্তু তোমার আছে। তারপরে দেখো কি বলতেছে, কোনটি সুভাষিত উক্তি? সুভাষিত মানে সুন্দরভাবে উচ্চারিত, কানের ভিতর দিয়া মরমে পশা, পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগুত্র। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। মন উচ্চতে উঠতে চায়, নিচুতে নামতে চায়। অর্থাৎ সুভাষিত মানে যেই কথাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কোন উক্তিটা সবচেয়ে বেশি পরিমাণে লেখক আমাদেরকে বুঝাতে চাইছে, বা সবচেয়ে বেশি পরিমাণে তিনি আমাদেরকে কি আমাদের কাছে তিনি পাঠাতে চাইছে, সেটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা না। কি করা না? কারো তারপরে দেখো নেক্সট পার্টে চলে যায়। শিক্ষা কি বলতো? যা অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য হয়, স্বেচ্ছায় গ্রহণ করে মানুষের ভিতর, মানুষের ভিতরের মানুষকে জাগিয়ে তোলে, নাকি শিক্ষা মানুষ আনন্দের সাথে গ্রহণ করে? শিক্ষা বলতে সেই জিনিসটাকে বলা হয়েছিল, সিকিউ করাবো না, বাট সিকিউর ট্রিক্স তোমাদেরকে আমি দিয়ে দিব, সিকিউর ট্রিক্স দিয়ে দিব। শিক্ষা কি? যা অনিচ্ছা সত্ত্বেও আমরা গিলে থাকি, গলাধকরণ করে থাকি, সেটাকে শিক্ষা। শিক্ষা এবং সাহিত্যকে সাহিত্য খেলা প্রবন্ধে তুলনা করা হয়েছে জ্ঞান এবং আনন্দ রূপে, জ্ঞান এবং শক্তি রূপে, আনন্দ ও দুঃখ রূপে, নাকি আনন্দ এবং উপদেশ রূপে? বলতো। দেখো শিক্ষা মানে হচ্ছে জ্ঞান দান করা, সাহিত্য মানে হচ্ছে আনন্দ দান করা। তাহলে শিক্ষা এবং সাহিত্যকে আমরা কি হিসেবে দেখতে পাচ্ছি? শিক্ষা এবং সাহিত্যকে আমরা হচ্ছে জ্ঞান এবং আনন্দ রূপে দেখতে পাচ্ছি। সাহিত্যের উদ্দেশ্য কি বলতো? এটা তো আমরা পড়লাম, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা। তারপরে দেখো শিক্ষার উৎস কোনটা? খেলার মাঠ, কবিতা, সংবাদপত্র, নাকি রামায়ণ? খেলার মাঠে আমরা আনন্দ পাই, কবিতা পড়ে আনন্দ পাই, রামায়ণ পড়ে আনন্দ পাই। তাহলে সংবাদপত্র হচ্ছে এখানে কি? এটা হচ্ছে আমাদের শিক্ষার উৎস, অর্থাৎ এই সংবাদপত্র পাঠ করে কিন্তু আমরা দেশ বিদেশের খবর জানতে পারি। তারপরে দেখো
আনন্দের ধর্মই এই যে তার সংক্রামক। উক্তিটির তাৎপর্য কি বলতো? আনন্দ পরিমাণযোগ্য নয়, অধিক আনন্দ সংক্রামক রোগের মতো, আনন্দ স্বভাবত অন্যের মধ্যে সঞ্চারিত হয়, আনন্দ উপভোগের জন্য কোনো বয়সের সীমারেখা নেই। দেখো, আনন্দ আমি তোমাকে বলছিলাম না, আমি যদি এই জায়গায় দিয়ে হা 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 করে আমি যদি 1 ঘন্টা হাসতে থাকি, তোমরা কিন্তু আমাকে দেখে হাসবে। অর্থাৎ এই আনন্দটা এটা সবার মধ্যে কিন্তু ছড়িয়ে যায়, অর্থাৎ সঞ্চারিত হয়। তাহলে আনন্দ স্বভাবত অন্যের মধ্যে সঞ্চারিত হয়। কিসের ধর্ম সংক্রামক? আমরা জানি আনন্দের ধর্মটা সংক্রামক, এটা সবার মধ্যে। তারপরে দেখো সাহিত্য খেলা প্রবন্ধে স্কুল ও তার শিক্ষকের সমালোচনা করেছেন কিসের মাধ্যমে? সাহিত্য খেলা প্রবন্ধে স্কুল ও তার শিক্ষকের সমালোচনা করেছেন কিসের মাধ্যমে? সাহিত্য অবজ্ঞার মাধ্যমে, কাব্যরসে অরুচির মাধ্যমে, নাকি খেলাধুলার মাধ্যমে, নাকি বিরোধিতার মাধ্যমে? সাহিত্য খেলা প্রবন্ধে স্কুল এবং তার শিক্ষকরা সমালোচনা করেছেন কিসের মাধ্যমে? অর্থাৎ লেখক স্কুল এবং শিক্ষকদের সমালোচনা করেছেন এই মাধ্যমে যে কাব্যরসে অরুচির, হ্যাঁ বলো, কাব্যরসে অরুচির মাধ্যমে কিন্তু লেখক তাদের কি করছে? সমালোচনা করছে। অর্থাৎ শিক্ষকরা আমাদেরকে এমন ভাবে সাহিত্যটা পড়ায় যে তার এই সাহিত্যটা সম্পর্কে আমাদের মনের ভিতরে একটা বিষাদ জন্মায়, যে আমরা আর সাহিত্য পড়ার কোনো আগ্রহ খুঁজে পাই না। তারপরে দেখো কি বলতেছে, প্রমোদ চৌধুরীর মতে কোন দুটির মধ্যে দা কুমড়া সম্পর্কে বলতো? হীরা কয়লা, কাঁচ কয়লা, সোনা। লেখক কিন্তু বলেছিলেন যে তিনি কাঁচ এবং হীরার মধ্যে একটা দাকম্মার সম্পর্ক। কারণ এখন তুমি যদি ডায়মন্ড ওয়ার্ল্ডে যাও, বসুন্ধরার একটা মার্কেটে যদি তুমি ডায়মন্ড ওয়ার্ল্ডে যাও, তোমাকে যদি হীরার জায়গায় কাঁচ দিয়ে দেয় আর তোমার কাছ থেকে যদি 50,000 টাকা নিয়ে নেয়, তাহলে কি হবে বলো তো? তুমি গিয়ে ওর গলা কেটে ফেলবা না? অর্থাৎ হীরা এবং কাঁচ দেখতে তো দুটো সেমই, চাইলে তো তুমি যে কোনো একটা নিতে পারো, তাই না? কিন্তু এই দুইটার মধ্যে কুমড়ার সম্পর্ক, কারণ এটার মর্যাদার দিক থেকে তারা দুজন আলাদা। তাহলে কাঁচ এবং হীরা, ঠিক আছে। পাথরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও সগোত্র, এখানে কোন অর্থে দুইটি সগোত্র? কয়লা এবং হীরা একই রকম, তারা একই খনি থেকে পাওয়া যায়, নাকি দুইটা সমমূল্যের, নাকি কয়লা থেকে হীরার জন্ম? বলো তো, বলো। পাথরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও সগোত্র, কারণ কি আমরা জানি পাথরের কয়লা থেকেই আসলে হীরাটার জন্ম হয়ে থাকে, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে দেখো, সাহিত্যে খেলা ছলে শিক্ষা দেয়, উক্তিটির তাৎপর্য কি বলতো? খেলতে খেলতে শিক্ষা গ্রহণ, আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ, নাকি হচ্ছে শিক্ষার সঙ্গে খেলা করা, খেলার ছলনায় শিক্ষা গ্রহণ। অর্থাৎ সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়, মানে কি খেলতে খেলতে যখন তুমি যখন খেলতেছো তখন কি আনন্দ পাচ্ছ, এবং এই আনন্দের সাথে যখন তুমি শিক্ষা গ্রহণ করতেছো, এই জিনিসটাকে বলা হচ্ছে যে কি বলতো, যে সাহিত্য খেলা ছলে শিক্ষা দিয়ে থাকে। নরকের দুয়ার কার শ্রেষ্ঠ কীর্তি? আমরা জানি নরকের দুয়ার, তোমরা যখন লেখক পরিচিতি পড়বা, এই জন্যই বলছি লেখক পরিচিতিটা তোমরা নিজেরা পড়ে নিবা, লেখক পরিচিতি থেকে পড়লেই বুঝবা যে ওখানে কি না, এটা লেখক পরিচিতি থেকে না, এটা শব্দার্থ থেকে আসা প্রশ্ন, যে নরকের দুয়ার কার শ্রেষ্ঠ কীর্তি, এটা হচ্ছে রুদার যে ব্যক্তিটার কথা বলা ছিল না, একজন বিখ্যাত ভাস্কর, তার উক্তি, ঠিক আছে। তারপরে দেখো একটা আমরা বহুপদীর প্রশ্ন, অনেকক্ষণ পর আমরা একটা বহুপদীর প্রশ্ন কিন্তু পাইলাম, আরো অনেক কিন্তু এমসিকিউ আছে, যাইও না সবাই, কারণ এগুলা কেউ এত বিশ্লেষণ করে কোনো প্রায় পেট বেচাও আমি জানি না যে তোমাদের এত ঘন্টা টাইম নিয়ে তোমাদেরকে কেউ এরকম বুঝাবে কিনা। ইতর শিল্পীদের সঙ্গে কলা রাজ্যের মহাপুরুষ বা বড় বড় শিল্পীদের পার্থক্য কি বলতো? তারা শিব গড়তে পারে, বাদরও গড়তে পারে। হ্যাঁ, বড় বড় শিল্পীরা কিন্তু শিবও গড়তে পারে, বাদরও গড়তে পারে। তাদের হাতে এক করতে করতে আর হয় না, অর্থাৎ তারা ছোট বড় এই জিনিসগুলোর কখনো পার্থক্য করে না। তারা কি করে? তারা একসাথে সবকটা জিনিসকে প্রাধান্য দিয়ে থাকে, তাদের যা খুশি তাই করার অধিকার আছে। অর্থাৎ তারা চাইলে তারা বাদরও গড়তে পারে, তারা শিবও গড়তে পারে, তারা চাইলে পুতুলও বানাইতে পারে, তারা চাইলে ভাস্কর্য বানাইতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? 1, 2 এবং 3। সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে দর্শক এবং শ্রোতা মণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে হলে কি করতে হয় আমাদেরকে বলতো? রঙ্গমঞ্চে চড়ে অভিনয় করতে হয়, তারপর কাষ্ঠমঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হয়, বেদিতে বসে উপদেশ দিতে হয়, তাই না? তারপরে আমরা মানুষের কি করতে পারি? আকর্ষণ, মনোযোগ অর্জন করতে পারি।
সাহিত্যের উদ্দেশ্য বলতে প্রফুল্ল চৌধুরীর অভিমত হলো সাহিত্যের উদ্দেশ্য কি বলতো? আনন্দ দান করা, মনোরঞ্জন করা নয়, শিক্ষা দান করা নয়। তাহলে উত্তর কি হবে? 1 2 3। দেখো খুব সুন্দর ক্রিটিক্যাল কি তিনটা অপশন, কিন্তু এই জায়গাটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। তাহলে মনোরঞ্জন করা দেখে কিন্তু এটাতে আমরা আনসার দিব না, আমরা বলবো যে শুধু এক মনে হয় আনসার, কিন্তু না, দেখো বলছে মনোরঞ্জন করা নয়, হ্যাঁ ঠিক আছে এটা সঠিক। তারপরে শিক্ষাদান করা নয়, এটাও কিন্তু সঠিক, তাই না? তারপরে দেখো হুম তারপরে আমরা নেক্সটের পার্টটাতে চলে যাই। সাম্যবাদে বিশ্বাসী গদ্য লেখক অসিত রায় ভাবলেন ধর্মতত্ত্বকে এবার তার সাহিত্যের মাধ্যমে প্রকাশ করবেন, আর তা করতে গিয়ে তার সাহিত্য স্বধর্মচ্যুত হলো। নিচের কোন বাক্যের সাথে উদ্দীপকের মিল আছে বলতো? নিচের কোন বাক্যের সাথে উদ্দীপকের মিল আছে? তোমরা আমাকে একটু তাড়াতাড়ি অ্যান্সার করো। এটা 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 তোমরা সবাই অ্যান্সার করবা, ঠিক আছে? এটা তোমরা সবাই তারপরে দেখো কি বলতেছে, নিচের কোন বাক্যের সাথে উদ্দীপকের মিল আছে? সাম্যবাদে বিশ্বাসী গদ্য লেখক অসিত রায় ভাবলেন ধর্মতত্ত্বকে এবার তার সাহিত্যের মাধ্যমে প্রকাশ করবেন, আর তা করতে গিয়ে তার সাহিত্য স্বধর্মচ্যুত হলো। অর্থাৎ তিনি ভাবলেন যে তিনি ধর্ম নিয়ে বই লিখবেন, আর যখন কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কোনো একটা জিনিসকে নিয়ে কি করা হয়, লেখা হয়, তখন কিন্তু সাহিত্য তার নিজের ধর্ম থেকে চ্যুত হয়ে যায়। তাহলে এটার উদ্দেশ্য কি হবে? তাহলে উদ্দেশ্য প্রণোদিত সাহিত্য নয়। তাহলে এই বাক্যটার সাথে কিন্তু আমরা উদ্দীপকের একটা মিল দেখতে পাচ্ছি, তাই না? তারপরে দেখো, উদ্দীপকের আলোকে সাহিত্য খেলা প্রভূত থেকে এটা বোঝা যায় যে সাহিত্যের মাধ্যমে কোনো খেলা করা উচিত নয়, কোনো উদ্দেশ্যে সাধনের চেষ্টা করা উচিত নয়, কোনো আনন্দ দান করা উচিত নয়। তাহলে আমরা উত্তর কোনটা পাবো? উত্তর শুধুমাত্র একটা ঠিক আছে, কোনো আনন্দ দান করা উচিত নয়, না আনন্দ দান করাই উচিত। তাহলে এটা এখানে ভুল দেওয়া আছে। কোনো খেলা করা উচিত নয়, না খেলা করাটাই উচিত, এটা তাহলে ভুল আছে। তাহলে সঠিক অ্যান্সার কি? সঠিক হচ্ছে শুধুমাত্র 2, ঠিক আছে? ওকে। তারপরে দেখো, শিক্ষক ক্লাসে পড়াতে এসে বলেন সাহিত্য ভাব ও আনন্দের ব্যাপার, শিক্ষা জ্ঞানের ব্যাপার। যিনি সাহিত্য থেকে নগদ লাভ চান তার কাছে সাহিত্যের মূল্য নাই। তাহলে যিনি সাহিত্য থেকে নগদ লাভ চান তার কাছে সাহিত্যের মূল্য নাই। এই সাহিত্য খেলা প্রবন্ধে কোন লাইনটাকে সমর্থন করে বলতো? কোন লাইনটাকে সমর্থন করে? তিনি শিক্ষা ও সাহিত্যকে একই ব্যাপার মনে করেন না, একদমই না। তিনি কিন্তু শিক্ষা এবং সাহিত্যকে এক ব্যাপার মনে করেন না। যদি করতেন তাহলে বলতেন না যে সাহিত্যের ভাব আনন্দ আর শিক্ষার ভাব হচ্ছে জ্ঞান দান করা। তার মধ্যে শিক্ষা এবং সাহিত্য নগদ লাভ আছে না, শিক্ষা এবং সাহিত্যের কিন্তু কোনো নগদ লাভ নাই। তুমি সাহিত্য পড়লে নগদে কোনো লাভ পাবা না। তিনি গীতের অর্থ ও গীতার ধর্ম বুঝেন না, ঠিক আছে? যে তিনি গীতের অর্থ এবং গীতার ধর্ম বুঝেন না, এটা ঠিক আছে। যিনি সাহিত্য থেকে নগদ লাভ চান তার কাছে সাহিত্যের মূল্য নাই, এটার সাথে আমরা মিল দেখতে পারি যে যিনি কি সাহিত্য থেকে নগদ লাভ চান এবং সাহিত্যের মূল্য তার কাছে নাই, তিনি গীতার অর্থ বুঝেন না, গীতার অর্থ বুঝেন না। এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল, তাই না? সাহিত্যকলা প্রবন্ধ অনুসারে নিচের কোনটি উদ্দীপককে সমর্থন করে? সাহিত্যকলা প্রবন্ধ অনুসারে নিচের কোনটি উদ্দীপককে সমর্থন করে বলতো? সাহিত্য হচ্ছে আনন্দের ব্যাপার, সাহিত্য হচ্ছে জ্ঞানের ব্যাপার, সাহিত্য হচ্ছে শিক্ষার ব্যাপার। কে দেখো, সাহিত্যকলা প্রবন্ধ অনুসারে নিচের কোনটি উদ্দীপককে সমর্থন করে? সাহিত্য আনন্দের ব্যাপার, সাহিত্য জ্ঞানের ব্যাপার, শিক্ষার ব্যাপার, নগদ লাভের ব্যাপার। একটাও না। তাহলে কোনটা? এটা শুধুমাত্র কি ক। তাহলে মোটামুটি আমরা কি করলাম? আমরা কিন্তু প্রায় অনেকগুলো এমসিকিউ সলভ করলাম। এখন তোমাদের কাছে মনে হচ্ছে না যে আপু এই টপিকটা এত সহজ লাগতেছে কেন আমাদের কাছে? এত কেন সহজ লাগছে? এবং দেখো, এখান থেকে তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাবো যে এই জায়গাটা থেকে তোমাদের কি কি সিকিউ আসতে পারে। তোমাদেরকে একটু সিকিউ ট্রিক্স গুলো আমি দিয়ে দিচ্ছি যে কি টাইপের সিকিউ এখান থেকে তোমরা পেতে পারো। জাস্ট আমি একটু তোমাদেরকে ট্রিক্স গুলো দিয়ে দিচ্ছি, একটু তোমরা মনোযোগী হও যে কি টাইপের সিকিউ আসতে পারে। আমি জাস্ট সিকিউ গুলো খুব সুন্দরভাবে একটা নোট ডাউন করে ফেলছিলাম, আমি জাস্ট সেটা থেকে দেখে তোমাদেরকে জাস্ট বোর্ডে লিখে দিব, ঠিক আছে? তো আমরা সিকিউ হ্যাকস এর মধ্যে বা সিকিউ ট্রিক্স এর মধ্যে যে জিনিসগুলো দেখবো, প্রথমত যে জিনিসটা দেখবো সেটা পাচ্ছি যে সাহিত্যের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যটা তোমার জানা থাকতে হবে। সাহিত্যের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য দেখা যায় এমন একটা উদ্দীপক তোমাদেরকে দিয়ে দিবে যে উদ্দীপক থেকে বলা হতে পারে যে উদ্দীপকের কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হয়তো সাহিত্যের কোনো বৈশিষ্ট্য, সাহিত্যের কোনো উদ্দেশ্য, অর্থাৎ একটা সাহিত্য রচনার ক্ষেত্রে কি উদ্দেশ্য থাকা উচিত সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারে। তার মানে সাহিত্যের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য এই দুইটা জিনিস তোমাকে জানা থাকতে হবে। সাহিত্যের বলো বৈশিষ্ট্য এবং কি বলতো এবং তোমার উদ্দেশ্য, এই ব্যাপারগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে।
ঠিক আছে, উদ্দেশ্যে না উদ্দেশ্য এবং উদ্দেশ্য, এই দুইটা ব্যাপার থেকে একটা সিকিউ প্রশ্ন তুমি কিন্তু পাইতে পারো। এখান থেকে একটা এখন হ্যাঁ ডাল ভাত হয়ে গেছে না, এই জায়গা থেকে তুমি কিন্তু একটা পাওয়া যাবে, একটা সৃজনশীল এখান থেকে পাবা। তারপর দেখো 2 নম্বরে আরেকটা সৃজনশীল আসতে পারে, সাহিত্যের মধ্যে আমাদের অরুচির কারণটা কি বলতো? সাহিত্যের অরুচির কারণটা কি আমাদের? কারণ কি আমাদের পাঠ্য বইয়ে আমাদেরকে এমন ভাবে সাহিত্য মুখস্থ করানো হয় যার কারণে আমরা আর সাহিত্য পড়ার আগ্রহ খুঁজে পাই না। সাহিত্যে অরুচির কারণ, এই কারণটা তোমার জানা থাকতে হবে এবং এই কারণ থেকে একটা সিকিউ প্রশ্ন তুমি পাইতে পারো। তারপরে এখান থেকে আর কি পাইতে পারো? শিক্ষা এবং সাহিত্যের যে পার্থক্য, এই যে যেটা আমি তোমাদেরকে বললাম, শিক্ষা ভার্সেস সাহিত্য, এই দুইটার মধ্যে তোমরা একটা সিকিউ পাই যাবা। হয় সেখানে শিক্ষার কথা বলবে, আর হচ্ছে না হয় দেখা যাবে সাহিত্যের কথা বলবে এবং সেই দুটার মধ্যে তোমার তফাৎ করতে বলতে পারে। তো এইখান থেকে একটা তুমি কি সিকিউ পাই যেতে পারো। তারপর আর কি সিকিউ পাইতে পারো? শিক্ষকের কাজ, একজন শিক্ষকের কাজ কি? একজন শিক্ষক আমাদেরকে কি করে থাকেন? একটা শিক্ষকের কাজ এবং হচ্ছে একজন লেখক বা কবির কাজ। একজন লেখক বা কবির কাজের উদ্দেশ্যটা কি? কবির কাজের উদ্দেশ্য কি? একজন শিক্ষকের পড়ানোর উদ্দেশ্য বা কাজের উদ্দেশ্য এবং একজন কবি বা লেখকের কাজের উদ্দেশ্য, ঠিক আছে? এই দুইটা জিনিস, এই কয়টা জিনিস যদি তোমার জানা থাকে, এই যে তোমার সাহিত্য খেলা যে প্রবন্ধটা আমরা পড়লাম আজকে, তার মধ্যে যদি তোমার এই জাস্ট এই 4টা বিষয় যদি তুমি জানো, বিশ্বাস করো এই 4টা বিষয় যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো গ ঘ অ্যান্সার করতে পারবা, মাস্ট পারবা। আর ক খ প্রশ্ন তো তোমরা যার যার যে গাইড আছে সেই গাইড থেকে তোমরা নিজেদের মতো করে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন তাহলে চলো এখন আমরা কি করব? শেষ তো আমাদের কিন্তু মোটামুটি কয় ঘন্টার ক্লাস হইলো দেখি? 9টা 20, 7টা থেকে শুরু করেছিলাম, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা 20, প্রায় আমরা 2 ঘন্টা 20 মিনিট ধরে আমরা আজকে এই প্রবন্ধটা শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এই পুরো ক্লাস থেকে তোমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছো। আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে এই পুরো টপিকটা ক্লিয়ার করিয়ে দেওয়া একটা ক্লাসের মধ্যে। আমি কিন্তু আমার ব্যাচের স্টুডেন্টদের এই একটা ক্লাস 3টা পার্টে নিয়েছি, মানে আমি ওদেরকে অল্প করে কিন্তু আমি পড়িয়েছি, বাট তোমাদেরকে আমি এক ক্লাসের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি এবং এই পিডিএফ গুলো এখনই আমি তোমাদেরকে কি করে দিব? সেন্ড করে দিব। পিডিএফ ও পেয়ে যাচ্ছে, সবকিছু পেয়ে যাও ইনশাল্লাহ। তো যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা জিনিসগুলা, পিডিএফ গুলো শেয়ার করবা এবং সবাই বলবা যে, এবং বাংলা ব্যঞ্জনের যে গ্রুপটা আছে তোমরা দেখবে বাংলা ব্যঞ্জন বাই আবিদা, আমার গ্রুপের লিংক হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সবাই ক্লাসে আমাদের গ্রুপটাতে জয়েন করে ফেলবা। কারণ এইচএসসির আগে আমি তোমাদের যত প্রবলেম তোমরা যদি চাও আমাদের গ্রুপটাতে শেয়ার করতে পারো, সেখানে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিনিয়ত সকল ধরনের আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবা। এবং অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, যেহেতু উপকৃত তো হইছো না, তাহলে একটু সাবস্ক্রাইব করতে কি সমস্যা? যে এখন বর্তমানে যতজন প্রেজেন্ট আছে সবাই জাস্ট একবার গিয়ে যদি আবিদা পারভিন চৌধুরীতে একটা করে জাস্ট একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো, তাহলে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সবসময় তোমাদের কাছে যেন আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, তোমরা কিন্তু কি করবা? একটু সাবস্ক্রাইব করবা, আর হচ্ছে কি গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবা, ঠিক আছে? তাই না? আচ্ছা, গান শোনাবো নে। গান শোনাবো? আচ্ছা, তোমরা হাসান রাজার গান কে কে শোনো বলো তো দেখি? হাসান রাজার গান কে কে পারো? দেখি হাত তোলো। হাসান রাজার গান কে কে পারো? হাত তোলো তো। পারো না, বাট হাসান রাজাকে তো চিনো। তো হাসান রাজা, ও মাই গড, আমি তো এখনই এক্সিস্ট করে দিতাম। ইয়েস, হাসান রাজাকে চিনো? হাসান রাজার গান পছন্দ হয়? হাসান রাজা কিন্তু একজন ভণ্ড ব্যক্তি ছিল, জানো সেটা? হ্যাঁ, হাসান রাজা শুরুর দিকে তার অনেক যেহেতু সসম্পত্তি ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, তো সে হচ্ছে এক দুপি সাংসারিক ছিল না, সে একটা ভাং গাঁজা খাওয়া পুরুষ টাইপের থাকে না, সবসময় নর্তকীদের সাথে থাকা, তখনকার রাজারা এরকমই ছিল, জমিদাররা। তো
তো ওরা হচ্ছে উনি সবসময় মদ-টদ খেয়ে মানে খুব বিলাসী জীবনযাপন করতেন। কিন্তু একটা সময় দেখা গিয়েছিল যে হাসান রাজা পরবর্তীতে তার সব ভুল বুঝতে পারে এবং সে কিন্তু খুব সৃষ্টিকর্তার প্রতি তওবা করে এবং সে সৃষ্টিকর্তাকে নিয়ে প্রচুর মুর্শিদি গান লিখেছে, মারফতি গান লিখেছেন হাসান রাজা। তো হাসান রাজা কিন্তু পরবর্তীতে সে ধর্মের প্রতি অনেক বেশি ইয়ে করে, কিন্তু শুরুর দিকে সে আসলে মদ-টদ খাইতো। তারপরে যে ভাং গাঁজা-টাজা খেয়ে নর্তকী-টর্তকী নিয়ে থাকতো। তো একজন নর্তকী তার অসম্ভব সুন্দরী একজন নর্তকী ছিল তার প্রাসাদে এবং সেই মেয়েটার নাম ছিল কি বলতো? পিয়ারি। সে মেয়েটার নাম ছিল হচ্ছে তোমার কি? পিয়ারি। তো এই পিয়ারির প্রেমে সে একদম মজে গেছিল। তো এই পিয়ারিকে নিয়ে কিন্তু তার একটা গান আছে। যদি বলতে পারো তাহলে এই গানটা তোমাদেরকে একটু শোনাবো। দেখি কে বলতে পারে? দেখি এই গানটার নাম কে বলতে পারে? আমার নাক বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমি কিভাবে গাবো? বলো। তার একটা গান আছে পিয়ারিকে নিয়ে। এটা যদি বলতে পারো তাহলে আমি তোমাদেরকে কি করব বলো তো? গান শোনাবো। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে। কি হবে? ভুল গাইছি না? ভুল লিরিক্স। বাঁকা দুই নয়নের নিশা লাগিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে কি হয়েছে? আর গাবো না। মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নের নিশা লাগিল রে। সবাইকে টাটা।